এক বিলাসবহুল হাসপাতালের মাঝখানে দাঁড়িয়ে একটি লটারির টিকিট বিক্রেতা ছেলে জোরে চিৎকার করার সাহস দেখাল, ভেন্টিলেটর বন্ধ করে দিন, সে জেগে উঠবে। পুরো ঘর নীরব হয়ে গেল। এটা কি উন্মাদনা ছিল, নাকি এমন এক সত্য যা বিশ্বাস করার সাহস কেউ দেখাচ্ছিল না? অলৌকিক গল্পের আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল টিপতে ভুলবেন না, যাতে আমরা আরও অর্থপূর্ণ গল্প নিয়ে আসার অনুপ্রেরণা পাই। শহরের একটি বিলাসবহুল বেসরকারি হাসপাতালের সাদা ঘরে জীবাণুনাশকের গন্ধ ভরেছিল। নিয়ন আলোর ঠান্ডা আভা ঝকমক করছিল। হাসপাতালের বিছানায় 14 বছরের প্রিয়া অজ্ঞান হয়ে শুয়েছিল। তার মুখ ছিল শান্ত ও কোমল, চোখ শক্তভাবে বন্ধ, যেন সে এক অন্তহীন ঘুমে হারিয়ে গেছে। তার পাশে আধুনিক চিকিৎসা সরঞ্জামের উপর নম্বর জ্বলছিল এবং একটি দীর্ঘ বিপের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যা ছিল তার কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মতো। লোকে বলতো এটি বন্ধ করে দিলে তার জীবনও শেষ হয়ে যাবে। ঘরের পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ এবং শ্বাসরুদ্ধকর। সাদা কোট পরা ডাক্তারদের একটি দল ফিসফিস করে কথা বলছিল, যখন লম্বা রোগা একজন মানুষ, যার চুলে পাক ধরেছে এবং মুখে স্পষ্ট ক্লান্তি দেখা যাচ্ছিল, ঘরের কোণে নীরবে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন বিক্রম সিং, মুম্বাইয়ের একটি বড় কাঠের কোম্পানির মালিক এবং প্রিয়ার বাবা। যেদিন থেকে তার মেয়ে বাড়ির উঠোনে অজ্ঞান হয়ে পড়েছিল, তিনি এক হারিয়ে যাওয়া মানুষের মতো জীবনযাপন করছিলেন। তিনি তার সমস্ত কাজ তার সহকারীর ওপর ছেড়ে দিয়েছিলেন এবং নিজে তার মেয়ের প্রতিটি স্পন্দনের সাথে লেপ্টে ছিলেন, তা যতই দুর্বল হোক না কেন। কিন্তু যখন সবাই বিক্রমের পুরনো বন্ধু ডাক্তার ভার্মার কাছ থেকে শেষ সিদ্ধান্ত শোনার প্রস্তুতি নিচ্ছিল, তখন এমন একটি ঘটনা ঘটল যা কেউ আশা করেনি। দরজা হঠাৎ খুলে গেল এবং একটি রোগা, রোদে পোড়া ছেলে ভেতরে প্রবেশ করল। তার চুল ছিল এলোমেলো এবং পোশাক ছিল ধুলোয় মাখা। তার হাতে তখনও লটারির টিকিটের কিছু ভাঁজ করা টুকরো ছিল। সেই ছেলেটি ছিল রাজু, যাকে এলাকার লোকেরা আওয়ারা লটারিওয়ালা বলত। বিস্মিত দৃষ্টির মধ্যে ছেলেটি তার ফাটা কিন্তু উচ্চস্বরে বলল, মেশিন বন্ধ করে দিন, দিদি জেগে উঠবেন। পুরো ঘর নীরব হয়ে গেল। ডাক্তাররা চমকে পিছিয়ে গেলেন, যেন তারা কোনো পাগলামো ভরা কথা শুনেছেন। বিক্রম সিং হতবাক হয়ে গেলেন যখন প্রিয়ার সৎমা সুনিতা সঙ্গে সঙ্গে এগিয়ে এলেন। তার চোখে ঘৃণা জ্বলছিল। এই আওয়ারা ছেলেকে এখানে কে ঢুকতে দিল? গার্ড কোথায়? একে বাইরে বের করো। দুজন নিরাপত্তারক্ষী ছুটে এসে রাজুর হাত শক্ত করে ধরল। ছেলেটি ছটফট করতে লাগল, তার চোখ লাল হয়ে গেল এবং সে চিৎকার করে উঠল, আমি মিথ্যা বলছি না। আপনি যদি প্রিয়া দিদিকে এভাবে শুয়ে থাকতে দেন তবে সে কখনো জাগবে না, কিন্তু আপনি যদি মেশিন বন্ধ করে দেন তবে সে শ্বাস নিতে পারবে, সে তার চোখ খুলবে। তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু ছিল দৃঢ়। বিক্রম সিং এক ধাক্কা খেলেন। অনেক দিন হয়ে গেল যখন তিনি আসার কথা শুনেছেন। যখন থেকে প্রিয়া অসুস্থ হয়েছে, তার চারপাশে কেবল অসম্ভব, হতাশাজনক, শেষকৃত্যের প্রস্তুতি নিন, এর মতো কথাই ছিল। আর এখন একজন রাস্তার ছেলে এর ঠিক বিপরীত দাবি করার সাহস দেখাচ্ছে। এক মুহূর্তের জন্য তার চোখে সন্দেহ ঝিলিক দিয়ে উঠল, কিন্তু তারপরেই তিনি বাস্তবে ফিরে এলেন, যখন ডাক্তার ভার্মা এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে শান্তভাবে বললেন, বিক্রম, এই নির্বোধ কথা তোমার মনের উপর প্রভাব ফেলতে দিও না। এই ছেলেটি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কিছুই জানে না। মেশিন প্রিয়াকে বাঁচিয়ে রেখেছে, এটি সরানোর অর্থ হল সব শেষ। সুনিতা মাঝখানে বাধা দিয়ে বলল, হ্যাঁ বিক্রম, এই মেয়েটির জন্য এখন আর কোনো আশা নেই। আমরা যত বেশি সময় ধরে রাখব তত বেশি কষ্ট বাড়বে, আর এই ছিন্নমূল ছেলেকে এখানে গোলমাল করতে দেওয়া আমাদের পুরো পরিবারের জন্য অপমানের। কথা শুনে অন্য ডাক্তাররাও সম্মতিতে মাথা নাড়তে লাগলেন। লটারির টিকিট বিক্রেতা ছেলের কথা কেউ বিশ্বাস করতে চায়নি। রাজুকে বাইরে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তবুও সে হতাশায় চিৎকার করতে থাকল, আঙ্কেল, আমি মিথ্যে বলছি না, আমাকে বিশ্বাস করুন, শুধু মেশিন বন্ধ করে দিন, প্রিয়া দিদি ফিরে আসবে। তার চিৎকার লম্বা নির্জন করিডোরে প্রতিধ্বনিত হতে থাকল, যা বিক্রম সিংকে স্তব্ধ করে দাঁড় করিয়ে দিল। তিনি তার হৃদয়ে এক কম্পন অনুভব করলেন, কিন্তু তার মন তার প্রিয় বন্ধু এবং স্ত্রীর পেশাদার পরামর্শে আচ্ছন্ন ছিল। অন্যদের চোখে রাজু ছিল কেবলই এক অবাঞ্ছিত, পরিবার এবং শিক্ষা ছাড়া এক নোংরা ছেলে। কিন্তু কেন যেন তার প্রতিটা কথা তার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছিল। বিক্রম সিংয়ের মনে পড়ল যে প্রিয়া যখন সুস্থ ছিল তখন সে তাকে তার এক বিশেষ বন্ধুর কথা বলেছিল, যার সাথে সে 4 দেয়ালের ওপার থেকে খেলত। তখন তিনি বিশ্বাস করেননি, এটি একটি শিশুর কল্পনা ভেবেছিলেন। কিন্তু এখন রাজুকে দেখে হঠাৎ তার মনে হল যে এই ছেলেটি সেই বন্ধু যার কথা তার মেয়ে উজ্জ্বল চোখে বলত। কিন্তু সেই মুহূর্তে বিক্রম সিংয়ের মনে চাপা বেদনা এবং বিভ্রান্তি আবার জেগে উঠল।
কিছু একটা তাকে বলছিল যে এই ছেলেটি মিথ্যে বলছে না, কিন্তু একজন বাবা কি তার মেয়ের জীবনকে শুধুমাত্র একটি অন্তর্দৃষ্টি এবং একজন লটারির টিকিট বিক্রেতার চিৎকারের উপর বাজি ধরতে পারেন? পুরো ঘর এক ভয়াবহ নীরবতায় ডুবে গেল। মেশিনগুলি তখনও নিয়মিতভাবে বিপ বিপ করছিল। গার্ডরা রাজুকে হিচড়ে দূরে নিয়ে যাচ্ছিল এবং পিছনে বিক্রম সিংয়ের হৃদয়ে এক তোলপাড় ফেলে গিয়েছিল। হাসপাতালের ঘরের দরজা গার্ডদের দ্বারা ছেলেটিকে বাইরে বের করার পর বন্ধ হয়ে গেল, কিন্তু তার চিৎকারের প্রতিধ্বনি বিক্রম সিংয়ের মাথায় তখনও প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার মুষ্টি শক্ত হচ্ছিল আর খুলছিল। তার দৃষ্টি ঠান্ডা মেশিনগুলি থেকে সরে গিয়ে তার মেয়ের ফ্যাকাশে মুখের ওপর স্থির হল। প্রিয়া ঘুমিয়েছিল, এই বিষয়ে অজ্ঞ যে তার জীবন, যুক্তি এবং আবেগ তথাকথিত চিকিৎসা দক্ষতা এবং একজন নামহীন ছেলের আন্তরিক মিনতির মধ্যে ওজন করা হচ্ছিল। ডক্টর ভার্মা কথা বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বর ছিল সরল, কিন্তু তাতে একটা চাপ ছিল। বিক্রম, আমি জানি তুমি কষ্টে আছো, কিন্তু তোমাকে বাস্তবের মুখোমুখি হতে হবে। মেয়েটি গভীর কোমায় আছে, কোনো স্নায়বিক প্রতিক্রিয়া নেই। ভেন্টিলেটর শুধুমাত্র তার হৃদস্পন্দন চালু রাখছে। আমরা ধীরে ধীরে প্রস্তুতি শুরু করি, এটাই ভালো। বিক্রম সিং তার প্রিয় বন্ধুর দিকে তাকালেন। তারা ব্যবসা শুরু করার প্রথম দিনগুলি থেকে অনেক উত্থান পতন একসাথে দেখেছিলেন। ভার্মার ওপর তার বিশ্বাস প্রায় অটুট ছিল, কিন্তু এখন কেন যেন ডাক্তারের চোখে এমন কিছু ছিল যা বোঝা কঠিন, যেন দয়া এবং চাপের মিশ্রণ। সুনিতা, যে কাছেই দাঁড়িয়েছিল, দ্রুত বলল, ডাক্তারের কথা শোনো। ওকে আর এভাবে রেখে দিলে মেয়েটির আরও কষ্ট হবে। আমি জানি তুমি ওকে ভালোবাসো, কিন্তু আমাদের ওকে যেতে দিতে হবে। তার কণ্ঠস্বর নরম ছিল, এমনকি তার চোখে জলও ছিল। কোনো বাইরের লোক তাকে এমন এক সৎ মা হিসেবে দেখত যে তার স্বামীর মেয়ের জন্য খুব চিন্তিত, কিন্তু যদি কেউ মনোযোগ দিয়ে দেখত তাহলে তার চোখে স্বস্তির এক ঝলক দেখতে পেত, যেন সে কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার অপেক্ষা করছে। বিক্রম সিং চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন। তার মেয়ের সুস্থ দিনগুলির ছবি তার মনে ভিড় করল। প্রিয়া কাঠের কারখানার চারপাশে নির্দোষভাবে দৌড়াচ্ছে। তার ছোট হাত একটা পুরনো প্লাস্টিকের বল শক্ত করে ধরে আছে। সে হেসে তার বাবাকে ডাকছে। সেই স্ফটিক স্বচ্ছ হাসি কাজের ব্যস্ত দিনের পর তার জীবনদাত্রী ছিল। তার মনে পড়ল সেই গভীর রাতগুলির কথা, যখন প্রিয়া ফিসফিস করে চার দেয়ালের অন্য পাশে থাকা এক গোপন বন্ধুর কথা বলতো, এক গরিব ছেলে যে তাকে সবসময় হাসাতো। তখন তিনি এটিকে এই ভেবে বাতিল করে দিয়েছিলেন যে তার মেয়ে কল্পনা করছে। এখন রাজুর চিৎকার শুনে তার মনে হলো যেন সমস্ত টুকরোগুলি তাদের জায়গায় এসে যাচ্ছে। সেই ছেলেটি কি একমাত্র বন্ধু ছিল যে প্রিয়াকে ভালোবাসার অভাব থাকা একটি বাড়িতে খুশি অনুভব করিয়েছিল? সে কি এই ঘরে অন্য কারোর চেয়ে প্রিয়াকে বেশি বুঝত? জানালার ফাঁক দিয়ে এক মৃদু বাতাসের ঝলক এলো, যার ফলে পর্দা ধীরে ধীরে নড়ে উঠল। বিক্রম সিং চোখ খুললেন এবং নীরবে তার মেয়ের ঠান্ডা হাতের ওপর তার হাত রাখলেন। তিনি মনে মনে ভাবলেন, যদি সত্যিই কোনো আশা থাকে, তা যতই দুর্বল হোক না কেন, একজন বাবা হিসাবে আমি হার মানতে পারি না। কিন্তু যেই এই চিন্তা তার মনে এলো, সুনিতার কণ্ঠস্বর ছুরির মতো বিঁধল। বিক্রম, স্বপ্ন দেখা বন্ধ করো। ওই লটারি বিক্রেতা ছেলেটি কেবল গোলমাল করতে চায়। তোমার বিশেষজ্ঞদের কথা শোনা উচিত। ওকে তোমাকে বিভ্রান্ত করতে দিও না। ডক্টর ভার্মা ধীরে ধীরে মাথা নাড়লেন। বিক্রম, আমি এটা শুধু একজন ডাক্তার হিসেবে নয়, একজন বন্ধু হিসাবেও বলছি। আমাকে বিশ্বাস করো, এটা মেয়েটির জন্য সবচেয়ে মানবিক সমাধান। বিক্রম সিং তাদের দুজনের দিকে তাকালেন। তিনি তাদের চোখে আগের মতো সততা দেখতে পেলেন না। সন্দেহের এক ঢেউ তার হৃদয়ে উঠতে লাগল। এই সময় হার্ট মনিটরের বিপ নিয়মিতভাবে বাজছিল, যেন ঘরের সংবেদনহীনতার উপর জোর দিচ্ছে। বাইরে করিডোরে রাজুকে তখনও শক্ত করে ধরা ছিল। ছেলেটি গলা ফাটিয়ে চিৎকার করছিল, তার গাল বেয়ে জল গড়াচ্ছিল। প্রিয়া দিদি জেগে উঠবে, আমি দেখেছি, আমি জানি। ওদের বিশ্বাস করো না, আমাকে বিশ্বাস করো। তার চিৎকার ভারী দরজায় চাপা পড়ে গিয়েছিল, কিন্তু বিক্রম সিং তবুও তা শুনলেন। তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। যতই তাত্ত্বিক শব্দ তাকে ঘিরে ধরুক না কেন, একজন বাবার হৃদয় সেই আন্তরিকতার প্রতি সাড়া দিচ্ছিল। বিক্রম সিং আরও একবার তার ফ্যাকাশে মেয়ের দিকে তাকালেন। প্রিয়ার বন্ধ পলকগুলি সামান্য কাঁপতে লাগল, যেন কোনো অস্পষ্ট প্রতিক্রিয়া। তিনি হঠাৎ হাঁপাতে লাগলেন। এটা কি একজন হতাশ ব্যক্তির বিভ্রাম ছিল, নাকি সেই ছেলেটির কথা সত্য ছিল?
সেই মুহূর্তে বিক্রম সিংয়ের ভেতরে এক তীব্র সংঘাত সৃষ্টি হল। একদিকে ছিল তার সারা জীবনের বিশ্বাস তার বন্ধু, ডাক্তার এবং বর্তমান স্ত্রীর উপর, অন্যদিকে ছিল তার অন্তর্দৃষ্টি এবং একজন গরিব ছেলের মিনতি যার চোখ ছিল দৃঢ়তায় ভরা। শেষে বিক্রম সিং কিছুই বললেন না। তিনি কেবল চুপচাপ একটি চেয়ার টেনে বিছানার পাশে বসলেন, তার মেয়ের হাত ধরে ফিসফিস করে বললেন, প্রিয়া, প্রিয়া, আমাকে একটা সংকেত দাও বেটি, কিছু একটা যা আমাকে জানাবে যে তুমি এখনও আমার সাথে আছো। ঘর আবার নীরবতায় ডুবে গেল, কেবল ভেন্টিলেটরের বিপ এবং চারপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের বিষণ্ণ দৃষ্টির সাথে। কিন্তু বিক্রম সিংয়ের হৃদয়ে এক তুফান উঠে গিয়েছিল, সন্দেহের, আশার এবং এক বাবার ভালোবাসার যা অনেক দিন ধরে চাপা পড়েছিল। হাসপাতালের গেটের বাইরে সন্ধে নেমে এসেছিল, সূর্যের লালিমা ভিড় ভরা রাস্তার উপর পড়ছিল, কিন্তু রাজুর হৃদয় ছিল ভারী। তাকে এইমাত্র জোরে বাইরে ধাক্কা দেওয়া হয়েছিল এবং সে টাইলসের ওপর পড়ে গিয়েছিল। তার লটারির টিকিটগুলি চারপাশে ছড়িয়ে গিয়েছিল। কিছু পথচারী তাকে দেখে মাথা নাড়ল, কেউ কেউ তো গালিও দিল। আবার এই ছিন্নমূল ছেলেটি গোলমাল করছে, নিশ্চয়ই পয়সা হাতানোর জন্য নাটক করছে। রাজু কাঁপতে থাকা হাতে দ্রুত টিকিটগুলি কুড়িয়ে নিল। সে তিরস্কারপূর্ণ দৃষ্টির পরোয়া করল না, আর না সে সাফাই দেওয়ার চেষ্টা করল। এই মুহূর্তে তার কেবল প্রিয়ার চিন্তা ছিল। হাসপাতালের বিছানায় অজ্ঞান হয়ে শুয়ে থাকা মেয়েটির ছবি তার মনে ঘুরছিল। রাজুর হৃদয়ে তাদের একদিনের খলখল হাসি প্রতিধ্বনিত হল। রাজু, তুমি বলটা আমার হাতে মেরে দিলে। রাজুর কাছে প্রিয়া কেবল একজন ধনী প্রাসাদের রাজকুমারী ছিল না, যেমনটা লোকে বলতো, বরং একজন সত্যিকারের বন্ধু ছিল। তাদের দেখা হয়েছিল বিক্রম সিংয়ের বাড়ির চার দেওয়ালের পাশে এক দৈবক্রমে। সেই সময় রাজু একটি পুরনো রাবারের বল দিয়ে খেলছিল, যা ভুল করে অন্যদিকে চলে গিয়েছিল। তার মনে হয়েছিল কোনো বড় কেউ তাকে বকবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রিয়া বলটি তুলে নিল, হাসল এবং ফেরত ছুড়ে দিল। সেই দিন থেকে প্রতি সন্ধ্যায় তারা চার দেওয়ালের কোণে মিলিত হতো এবং শিশুসুলভ খেলা খেলত। প্রিয়া রাজুকে তার প্রাইভেট স্কুল, তার প্রিয় গানগুলির কথা বলতো। যখন রাজু তাকে লটারির টিকিট বিক্রির তার কারনামা, সেই দিনগুলির কথা বলতো যখন তাকে খিদে পেলে ফেলে দেওয়া রুটি খেতে হতো। তবুও সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও তারা একে অপরের সাথে এমনভাবে হাসত যেন এটি তাদের নিজস্ব জগৎ, যেখানে ধনী এবং গরিবের মধ্যে কোনো ভেদ ছিল না। কিন্তু যখন তাদের সম্পর্কের কথা জানা গেল, তখন সুনিতা আগুনগোলা হয়ে গেল। সে প্রিয়াকে বকেছিল এবং তাকে রাস্তার আবর্জনার সাথে যোগাযোগ করতে কঠোরভাবে মানা করেছিল। তারপর থেকে চার দেয়ালকে আরও শক্তিশালী করা হলো, তাতে কাঁটাতাল লাগানো হলো এবং গার্ডদের নজরদারি বাড়ানো হলো। রাজুকে তাড়িয়ে দেওয়া হলো, একবার তো তাকে মারধরও করা হয়েছিল, শুধুমাত্র এই কারণে যে সে প্রিয়াকে তাদের বন্ধুত্বের কথা মনে করিয়ে দেওয়ার জন্য উঠোনে একটি বল ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এখন এই স্মৃতিগুলি রাজুর হৃদয়কে নিংড়ে দিচ্ছিল। সে বিচ্ছিন্নতা মেনে নিয়েছিল, এই ভেবে যে প্রিয়া তার ধনী বাড়িতে নিরাপদ আছে। কিন্তু এখন তাকে অজ্ঞান দেখে এবং তার কাছের লোকেদেরকে নির্মমভাবে তার জীবনের সিদ্ধান্ত নিতে দেখে রাজু চুপ করে থাকতে পারল না। হসপিটালের ভেতরে পরিস্থিতি ভালো ছিল না। সুনিতা ওয়েটিং রুমে হাত ভাঁজ করে বসেছিল, তার চোখ ছিল বরফের মতো ঠান্ডা। বিক্রম সিংকে বাইরে আসতে দেখে সে একজন সমর্পিত স্ত্রীর মতো ধীরে ধীরে তার কাছে গেল। বিক্রম, আমি জানি তুমি দুঃখিত, কিন্তু আগামী দিনের কথা ভাবো। যদি মেয়েটি এভাবেই অর্ধেক জীবিত অর্ধেক মৃত থাকে, তাহলে তার কোনো ভবিষ্যৎ থাকবে না। তাকে ধরে রাখলে আমরা দুজনেই কষ্ট পাব। বিক্রম সিং একটি দীর্ঘশ্বাস নিলেন এবং চেয়ারে ধপাস করে বসে পড়লেন। তার হৃদয়ে প্রশ্ন উঠছিল, সত্যিই কি মেয়েটির জন্য কোনো আশা নেই, নাকি আমি কেবল এমন কথা শুনছি যা আমাকে হার মানতে বাধ্য করছে? অন্য কোণে ডক্টর ভার্মা চুপচাপ ফোনে কথা বলছিলেন। হ্যাঁ, তার কণ্ঠস্বর ছিল নিচু। তিনি তার অস্থিরতা দমন করার চেষ্টা করছিলেন। চিন্তা করো না, সবকিছু শীঘ্রই হয়ে যাবে। তাকে কেবল মেশিন বন্ধ করার সম্মতির কাগজে স্বাক্ষর করার দরকার এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী হবে। যদিও কণ্ঠস্বর নিচু ছিল, তবুও সেটা রাজুর কান এড়ায়নি। ছেলেটি চুপি চুপি ফিরে এসে করিডোরের পেছনে লুকিয়ে পড়ল। সে পুরো কথোপকথন শুনে নিল। তার চোখ বড় হয়ে গেল, তার হৃদস্পন্দন জোরে জোরে হচ্ছিল। তাহলে তারা ইচ্ছাকৃতভাবে প্রিয়াদেবীকে মারতে চায়? এই চিন্তা ছেলেটিকে ফুঁসে উঠল। কিন্তু সঙ্গে সঙ্গেই একজন গার্ড তাকে দেখে নিল এবং তাকে আরও একবার বাইরে হিচড়ে নিয়ে গেল। এবার তারা হুমকি দিল, যদি তুমি এখানে ঘোরাঘুরি করতে থাকো, তাহলে আমরা তোমাকে পুলিশ স্টেশনে ঢুকিয়ে দেব। রাজু সত্যিই ভয় পেয়েছিল, কিন্তু সে হার মানল না।
সে হসপিটালের সিঁড়িতে দৌড়ালো, নিচে বসল এবং তার পুরনো প্লাস্টিকের বলটি শক্ত করে ধরল, যা প্রিয়ার সাথে তার একমাত্র স্মারক ছিল। বলটির দিকে তাকিয়ে সে নিজের কাছে বলল, আমাকে দিদিকে বাঁচাতেই হবে। কেউ আমাকে বিশ্বাস করে না, কিন্তু আমি প্রিয়া দিদিকে ছেড়ে যেতে পারি না। এদিকে ভেতরে বিক্রম সিং কাঁচের জানালার সামনে দাঁড়িয়ে হসপিটালের ঘরের দিকে তাকাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে তার নজর প্রিয়ার পলকের উপর পড়ল, যা সামান্য কেঁপে উঠেছিল। এটি ছিল মাত্র এক মুহূর্তের জন্য, কিন্তু তা তাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি ডাক্তার ভার্মাকে জিজ্ঞাসা করার জন্য ফিরলেন। তখন তিনি সঙ্গে সঙ্গে একটি ঠান্ডা উত্তর পেলেন। তুমি কল্পনা করছো বিক্রম, আশা করো না। এই বিবৃতিটি তার মুখে ঠান্ডা জলের ছিটার মতো ছিল, কিন্তু একই সাথে তা বিক্রম সিংকে আরও সন্দেহপ্রবণ করে তুলল। যদি এটি কেবল একটি প্রতিক্রিয়া ছিল, তবে তিনি তার মেয়ের হাতে সামান্য উষ্ণতা কেন অনুভব করলেন? জানালার বাইরে রাজু মাথা তুলল। তার চোখ অন্ধকারে ঝকমক করছিল। গভীরভাবে ছেলেটি বিশ্বাস করেছিল যে সে এইমাত্র একটি অস্পষ্ট ডাক শুনেছে, অন্য কারোর কাছ থেকে নয়, স্বয়ং প্রিয়ার কাছ থেকে। এবং যদি অন্য কেউ ব্যবস্থা নেওয়ার সাহস না করে, তবে রাজু করবে। রাত ধীরে ধীরে গভীর হচ্ছিল। গণনা, মিথ্যা এবং পক্ষপাত এক অজ্ঞান মেয়ের ভাগ্যকে শক্ত করে বেঁধে দিচ্ছিল। কিন্তু বাইরে এক অন্ধকার কোণে একজন ছেলে, যাকে পুরো সমাজ তিরস্কার করেছিল, চুপচাপ একটি ইচ্ছা লালন করছিল। সে সেই দেওয়ালটি ভেঙে দেবে, তাকে সবকিছু শোধ করতে হলেও। সেই রাতে আকাশ কালো মেঘে ঢাকা ছিল, যেন কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল। হাসপাতালের ঘরে ফ্লুরোসেন্ট আলোর হলুদ আভা প্রিয়ার ফ্যাকাশে মুখের ওপর পড়ছিল। হার্ট মনিটরের শব্দ নিয়মিতভাবে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু প্রতি মুহূর্তে দুর্বল হচ্ছিল। পুরো হাসপাতাল নীরবতায় ডুবেছিল। কেবল কিছু রাতের ডিউটিতে থাকা নার্স চুপচাপ ঘোরাফিরি করছিল। বিক্রম সিং বিছানার পাশে মাথা নিচু করে বসেছিলেন। তার হাত তার মেয়ের হাতে শক্ত করে আঁকড়ে ধরা ছিল। বহুদিন ধরে তিনি প্রায় ঘুমননি। তার চোখ ছিল দুশ্চিন্তায় লাল এবং ভেতরের দিকে ঢোকা। তার মন ছিল এক টানটান সুতোর মতো, যা ছিঁড়ে যাওয়ার উপক্রম করছিল। তার মেয়েকে ধরে থাকা জীবনের সুতোর নাজুকতা তিনি স্পষ্টভাবে উপলব্ধি করছিলেন। ঘরের দরজা খুললে এবং ডাক্তার ভার্মা ভেতরে এলেন। তার মুখে ছিল এক ভারী ভাব। তিনি একটি ফাইল টেবিলের উপর রাখলেন। তার কণ্ঠস্বর ছিল নিচু। বিক্রম, আমার মনে হয় আমরা আর এটি টেনে নিয়ে যেতে পারি না। প্রিয়ার শরীর দুর্বল হয়ে পড়ছে। মেশিনগুলি কেবল তাকে আরও কষ্ট দিচ্ছে। তাকে শান্তিতে যেতে দাও। বিক্রম সিং উপরে তাকালেন। তার চোখ ছিল খালি। তিনি প্রতিবাদ করতে চেয়েছিলেন, কিন্তু তার গলা রুদ্ধ হয়ে গিয়েছিল। তার পাশে সুনিতা ধীরে ধীরে তার কাঁধ ধরলেন এবং ফিসফিস করে বললেন, বিক্রম, ডাক্তারের কথা শোনো। আমি জানি তুমি কষ্টে আছো, কিন্তু আমরা ভাগ্যের সাথে লড়তে পারি না। মেয়েটিকে আরও কষ্ট দিও না। শব্দগুলি মিষ্টি চাশনির মতো মসৃণ ছিল, কিন্তু বিক্রম সিংয়ের হৃদয়ে প্রতিটি শব্দ ছুরির মতো বিচ্ছিল। তার মনে পড়ল দুপুরের সেই মুহূর্তটি, যখন পিয়ার হাত সামান্য কেঁপে উঠেছিল। তিনি নিশ্চিত ছিলেন যে তিনি ভুল ছিলেন না, কিন্তু কেন সবাই এটিকে অস্বীকার করার চেষ্টা করছিল? এদিকে বাইরে নির্জন করিডোরে রাজু চুপচাপ লুকিয়ে দেখছিল। ছেলেটি চিকিৎসা সরঞ্জামের একটি ট্রলির পিছনে লুকিয়ে হনা ছিল। তার চোখ দরজার ফাটলের ওপর নিবদ্ধ ছিল। এখান থেকে সে বড়দের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি স্বর পরিষ্কার শুনতে পাচ্ছিল। তার রক্তে উত্তেজনা আসছিল। তারা আঙ্কেল বিক্রমকে ধোঁকা দিচ্ছে। তারা সত্যিই প্রিয়া দিদিকে মারতে চায়। যদি আমি কিছু না করি, তবে সে কখনো জাগবে না। রাজু ধীরে ধীরে তার পকেট থেকে প্লাস্টিকের বলটি বের করল এবং তা তার বুকে চেপে ধরল। বলটি ছিল রুক্ষ এবং ফাটা, তার রং উঠে গিয়েছিল। কিন্তু এই বলটি ছিল প্রিয়ার সাথে তার বন্ধুত্বের একমাত্র সাক্ষী। সে চোখ বন্ধ করল এবং তার মনের মধ্যে তার হাসি শুনল। রাজু, এদিকে পাশ করো, তাড়াতাড়ি। সেই হাসি অন্ধকারকে আলোকিত করল, যার ফলে ছেলেটির সংকল্প আরও শক্তিশালী হল। ঘরের ভিতরে ডাক্তার ভার্মা আক্রমণ চালিয়ে গেলেন। বিক্রম, আমার তোমার স্বাক্ষর চাই। একবার তুমি সম্মত হলে আমরা মেশিন সরিয়ে দেব, যাতে প্রিয়া শান্তিতে যেতে পারে। তুমি যদি জিদ করতে থাকো, তবে কেবল আরও দুঃখ হবে। বিক্রম সিং কাঁপতে কাঁপতে কলমটি তুললেন, কিন্তু তার হাত স্বাক্ষর করতে পারল না। প্রত্যেকটি অক্ষর তার মেয়ের জীবনের বোঝা বহন করছিল। ঠিক সেই মুহূর্তে তার চোখ জানালার কাঁচের ওপর পড়ল, যা তার নিজের সয়া তুলে ধরল। এবং অদ্ভুতভাবে তারা করিডোরের বাইরে দাঁড়িয়ে থাকে একটি ছোট অবয়ব দেখতে পেল। সে ছিল রাজু। ছেলেটির চোখ জ্বলছিল এক অদ্ভুত দৃঢ়তার সাথে। সে কিছুই বলল না, শুধু পুরনো বলটি ওপরে তুলল, যেন কোনো বার্তা দিতে চাইছে। তোমার মেয়ের ওপর বিশ্বাস রাখো, ওদের বিশ্বাস করো না। বিক্রম সিংয়ের হৃদস্পন্দন জোরে বেড়ে গেল। এক মুহূর্তের জন্য কলমটি তার হাত থেকে পড়ে গেল, যা একটি শুকনো খড়খড় শব্দ সৃষ্টি করল। সুনিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তার ঘাবড়ে যাওয়া লুকানোর চেষ্টা করল।
বিক্রম, কি হলো? তুমি স্বাক্ষর করছো না কেন? বিক্রম সিং মাথা তুললেন। তার ক্লান্ত চোখে এক নতুন দীপ্তি ছিল। তিনি ডাক্তার ভার্মার দিকে তাকালেন। প্রথমবারের মতো তার কণ্ঠস্বর ছিল উচ্চ। তোমরা কেন আমাকে এত তাড়াতাড়ি হার মানতে বাধ্য করছো? তোমরা কিসের ভয় পাচ্ছ? ঘরের বাতাস জমে গেল। ভার্মা সামান্য ঘাবড়ে গেলেন। তারপর দ্রুত একটি পেশাদার সুর গ্রহণ করলেন। বিক্রম, বেশি চিন্তা করো না, আমি কেবল আমার দায়িত্ব পালন করছি। কিন্তু বিক্রম সিং অস্পষ্টতা ধরে ফেলেছিলেন। বহুদিনের হতাশার পর প্রথমবারের মতো তার মনে হল যে তাকে দাঁড়াতে হবে, নিজের হৃদয়ের কথা এবং সেই ছেলেটির আর্তনাদ শুনতে হবে। বাইরে করিডোরে রাজু বলটিকে শক্ত করে ধরল এবং একটি শপথের মতো ফিসফিস করে বলল, ওরা যদি সাহস না করে তবে আমি করব। প্রিয়া দিদি, আমি তোমাকে বাঁচাবো, যদিও পুরো দুনিয়া আমার বিরুদ্ধে হোক। ঝড় ঘনিয়ে আসছিল এবং আজ রাতে একটি সাহসী কাজ সবকিছু বদলে দেবে। হাসপাতালের করিডর এই সময় ছিল নির্জন। কেবল হলুদ ফ্লোরোসেন্ট আলো ঠান্ডা টাইলসের ওপর পড়ছিল। রাজু একটি অন্ধকার কোণে লুকিয়ে দাঁড়িয়েছিল। তার হাত ভয় নয়, বরং তার ভেতরের উত্তেজিত সংকল্পে কাঁপছিল। তার মনে কেবল একটি চিন্তা প্রতিধ্বনিত হচ্ছিল, যদি আমি কিছু না করি তবে প্রিয়া দিদি মারা যাবে। কেউ যদি বিশ্বাস না করে তবে আমাকেই দিদিকে বাঁচাতে হবে। একজন নার্সের পায়ের শব্দ প্রতিধ্বনিত হল। রাজু দ্রুত কম্বল এবং চাদরে ভরা একটি ট্রলির পিছনে সরে গেল। তার হৃৎস্পন্দন জোরে হচ্ছিল। যখন নার্সের অবয়ব অদৃশ্য হয়ে গেল, ছেলেটি একটি গভীর শ্বাস নিল। তার চোখ হাসপাতালের ঘরের কাঁচের জানালার উপর স্থির ছিল। ভেতরে বিক্রম সিং তখনও সেখানে ছিলেন। মেশিন বন্ধ করার সম্মতির কাগজের সামনে হারিয়ে গিয়েছিলেন। সুনিতা ক্রমাগত আগ্রহ দেখাচ্ছিল, যখন ডাক্তার ভার্মা হাত গুটিয়ে সিদ্ধান্তের মুহূর্তের অপেক্ষা করছিলেন। এই দৃশ্য রাজুকে পাগল করে দিচ্ছিল। সে তার হাতে পুরনো বলটি দেখল, তারপর সেটিকে এত জোরে ধরল যে তার আঙ্গুলের গাঁট সাদা হয়ে গেল। হঠাৎ সে এগিয়ে গেল, পাশে পড়ে থাকা একটি ধাতব ট্রে তুলে নিল এবং সেটিকে জানালার কাঁচের ওপর জোরে আছড়ে মারল। একটি কান ফাটা শব্দ প্রতিধ্বনিত হল, যা নীরবতাকে চিরে দিল। কাঁচের টুকরোগুলো ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। হাসপাতালের ঘরে সবাই চমকে গেল। বিক্রম সিং লাফিয়ে উঠলেন, সুনিতা চিৎকার করে উঠলেন এবং ডাক্তার ভার্মা এতটা হতবাক হয়েছিলেন যে তার কণ্ঠস্বর চলে গেছিল। রাজু ভাঙ্গা ফ্রেমের ভেতর দিয়ে ভেতরে ঢুকল। তার হাতে ছোট ছোট কাটা দাগ থেকে রক্ত ঝরছিল, কিন্তু সে পরোয়া করল না। সে সোজা বিছানার দিকে দৌড়াল। প্রিয়া এবং বাকি সবার মাঝে একটা ঢালের মতো দাঁড়িয়ে গেল। তার চোখ ছিল লাল, তার কণ্ঠস্বর ছিল ফাটা কিন্তু দৃঢ়। ওদের স্পর্শ করো না, তোমরা শুধু ওদের ক্ষতি করতে চাও। সুনিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জোরে চিৎকার করে উঠল, এই বদমাইশ, তুমি ভেতরে আসার সাহস পেলে কি করে? গার্ড কোথায়? একে ধরো! অ্যালার্ম বাজতে শুরু করল। করিডর থেকে দ্রুত পায়ের শব্দ কাছে আসছিল, কিন্তু রাজু দ্রুত ভেতর থেকে দরজা বন্ধ করে দিল এবং তার সামনে একটি চেয়ার আটকে দিল। সে জানত যে তার কাছে পিছিয়ে যাবার কোনো রাস্তা নেই। বিক্রম সিং স্তব্ধ ছিলেন। প্রতিক্রিয়া করার আগেই রাজু তার দিকে ঘুরল। তার কালো গাল বেয়ে জল গড়াচ্ছিল। আঙ্কেল, আমাকে বিশ্বাস করুন, মেশিনগুলো প্রিয়া দিদিকে বাঁচাতে পারে না। ওরাই ওকে মারতে চায়। আমি নিজের চোখে দেখেছি, ওরা প্রিয়া দিদির কমলালেবুর রসে ওষুধ মিশিয়েছিল। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। বিক্রম সিং সুনিতা এবং ডাক্তার ভার্মার দিকে তাকালেন। সুনিতা দ্রুত কথা কাটল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু সে শান্ত থাকার চেষ্টা করছিল। বিক্রম, ওর কথা শোনো না, সে শুধু গল্প বানাচ্ছে। একজন তুচ্ছ লটারি বিক্রেতা ছেলে কি জানে? কিন্তু এক মুহূর্তের জন্য তার চোখে ঘাবড়ে যাওয়ার ঝলক দেখা গেল এবং বিক্রম সিং সেটা দেখে ফেললেন। এবং যখন বিতর্ক তখনও শেষ হয়নি, রাজু ভেন্টিলেটরের টিউবের দিকে দৌড়ালো এবং সেটিকে শক্ত করে ধরল। ছেলেটি চিৎকার করল, প্রিয়া দিদি, আমার কথা শোনো, ওঠো আর ঘুমিও না। তারপর সবার আতঙ্কের মধ্যে রাজু জোরে প্রিয়ার মুখ থেকে শ্বাস প্রশ্বাসের নলটি টেনে বের করল। বাতাস যেন জমে গেল। সুনিতা চিৎকার করে উঠল। ডাক্তার ভার্মা তাকে থামানোর জন্য দৌড়ালেন, কিন্তু বিক্রম সিং স্বতঃস্ফূর্তভাবে তাকে থামিয়ে দিলেন। তার চোখ তার মেয়ের মুখের ওপর স্থির ছিল। কিছু ছোট সেকেন্ডের জন্য প্রত্যেকের হৃদয় যেন স্পন্দন বন্ধ করে দিল। এটা কি জীবনের শেষের মুহূর্ত হবে, নাকি একটি অলৌকিকের শুরু? রাজু কাঁপতে কাঁপতে প্রিয়ার মুখের কাছে ঝুঁকল। তার কণ্ঠস্বর আর্তনাদপূর্ণ ছিল। প্রিয়া দিদি, আমি এখানে, আমি রাজু। মনে আছে আমাদের বল? এই নাও, তোমার চোখ খোলো।
আমাকে ছেড়ে যেও না, আঙ্কেল বিক্রমকে ছেড়ে যেও না। প্রিয়ার ছোট হাত সামান্য কাঁপল। প্রথমে এটা ছিল কেবল একটি হালকা আচমকা, তারপর ধীরে ধীরে তার আঙ্গুল নড়তে লাগল। হার্ট মনিটরের শব্দ হঠাৎ দ্রুত হয়ে গেল। বিপ বিপ শব্দ তীব্র হলো। বিক্রম সিং অবাক ছিলেন। তার মুখ থেকে বেরিয়ে এলো, প্রিয়া বেটি, তুমি জেগে উঠেছ। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। নীরবতা বিক্রম সিংয়ের রুদ্ধ ফোঁসফোঁস শব্দে ভেঙে গেল। যখন সুনিতা এবং ডাক্তার ভার্মার মুখ থেকে রক্ত সরে গিয়েছিল, ঠিক সেই সময় গার্ডরা বাইরে জোরে জোরে দরজা পেটাচ্ছিল। কিন্তু ঘরের ভেতরে অলৌকিকতা শুরু হয়ে গিয়েছিল এবং এখন আর কিছুই লুকানো যেত না। হাসপাতালের ঘরের বাতাস যেন জমে গিয়েছিল। সবার চোখ বিছানায় শুয়ে থাকা মেয়েটির ওপর স্থির ছিল। রাজুর বাহসী পদক্ষেপের পর প্রিয়ার শরীর সামান্য কেঁপে উঠল। তার চোখের পাতা নড়ল, যেন সে একটি লম্বা ঘুম থেকে খোলার চেষ্টা করছে। হার্ট মনিটরের শব্দ হঠাৎ দ্রুত হয়ে গেল। নম্বরগুলি পাগলের মতো লাফিয়ে উঠছিল, যা বাইরের নার্সদের ঘাবড়ে দিচ্ছিল। বিক্রম সিং স্তব্ধ দাঁড়িয়েছিলেন। তার হৃদয় এত জোরে স্পন্দিত হচ্ছিল যে মনে হচ্ছিল যেন তার বুক ফেটে বেরিয়ে আসবে। তিনি নিচে ঝুঁকলেন, তার কাঁপনো কণ্ঠে তার মেয়েকে ডাকলেন, প্রিয়া, প্রিয়া, তুমি আমাকে শুনতে পাচ্ছ? বেটি, আমাকে ছেড়ে যেও না। প্রিয়ার ফ্যাকাশে ঠোঁট সামান্য কাঁপল। তারপর একটি অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে এলো। তার শক্ত করে বন্ধ চোখ ধীরে ধীরে খুলে গেল। একটি ধোঁয়াশাচ্ছন্ন কিন্তু জীবন্ত দৃষ্টি সামনে এলো। পুরো ঘর যেন ফেটে পড়ল। বিক্রম সিং কেঁদে উঠলেন। বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়লেন, তার মেয়ের হাত ধরে। তুমি জেগে উঠেছ প্রিয়া, তুমি সত্যি জেগে উঠেছ। রাজুও কেঁদে উঠল। প্রিয়ার হাত নাড়িয়ে জোরে চিৎকার করল, আমি বলেছিলাম দিদি জেগে উঠবে, এখন কেউ ওকে আটকাতে পারবে না। এদিকে সুনিতার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে একটি শব্দ বলতে পারছিল না। ডাক্তার ভার্মা হতবাক ছিলেন, ঘামে ভিজে। জোর করে চাপিয়ে দেওয়া তাদের সমস্ত চিকিৎসা যুক্তি এখন এই অকাট্য দৃশ্যের সামনে নিঃশেষ হয়ে গিয়েছিল। হাসপাতালের ঘরের দরজা গার্ডরা ভেঙে দিল এবং চিকিৎসা কর্মীদের একটি দল ভেতরে ঢুকে পড়ল। তারা প্রিয়ার অবস্থা পরীক্ষা করার জন্য দৌড়ালো, কিন্তু বিক্রম সিং তার হাত তুলে তাদের থামিয়ে দিলেন। তার চোখে আগুন জ্বলছিল। বাস, আমি আমার মেয়েকে নিজে থেকে শ্বাস নিতে দেখেছি, আর তোমরা কি চাও? পুরো ঘর চুপ হয়ে গেল। বিক্রম সিং এক হতাশ বাবা থেকে এক মুহূর্তে একটি শক্তিশালী পাহাড় হয়ে উঠলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রতিটি মুখের উপর ঘুরছিল। তিনি রাজুর দিকে ঘুরলেন এবং রুদ্ধ কণ্ঠে বললেন, ধন্যবাদ বেটা, তুমি না থাকলে আমি আমার একমাত্র মেয়েকে হারিয়ে ফেলতাম। রাজু কেবল মাথা নাড়তে পারল। তার চোখ দিয়ে জল গড়াচ্ছিল। সে প্লাস্টিকের বলটি শক্ত করে ধরেছিল। না না আঙ্কেল, এটা আমি ছিলাম না, এটা প্রিয়া দিদি ছিল, যে হার মানতে চায়নি। আমি শুধু তার কণ্ঠস্বর শুনেছিলাম। এই নির্দোষ কিন্তু শক্তিশালী বিবৃতি বিক্রম সিংকে আরও আবেগপ্রবণ করে তুলল। তিনি বুঝতে পারলেন যে কখনো কখনো বিশ্বাস যুক্তি বা ডিগ্রি থেকে আসে না, বরং আসে সবচেয়ে সৎ হৃদয় থেকে। এদিকে সুনিতা নিজেকে সামলে নিল এবং সঙ্গে সঙ্গে তার সুর বদলে ফেলল। বিক্রম, দেখলে, বাচ্চাটা সুস্থ হচ্ছে। এটা কতই না ভালো কথা, কিন্তু আমাদের ডাক্তার ভার্মাকেও ধন্যবাদ জানানো উচিত, যিনি এত সময় ধরে তার এত ভালো যত্ন নিয়েছেন। এই শব্দগুলি পরিস্থিতি শান্ত করার জন্য ছিল, কিন্তু বিক্রম সিংয়ের কানে তা সাদা মিথ্যে বলে মনে হলো। তিনি দাঁত পিষলেন। তার দৃষ্টি তার ওপর স্থির হলো। তারপর ডাক্তার ভার্মার দিকে ঘুরল। তোমরা দুজন শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছ থেকে কি লুকাচ্ছ? বাতাস একটি টান টান তারের মতো হয়ে গেল। ভার্মা মুখ খোলার চেষ্টা করলেন, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছিল, যা তার আগের আত্মবিশ্বাস থেকে সম্পূর্ণ আলাদা ছিল। বিক্রম, আমি শুধু প্রোটোকল অনুসরণ করছিলাম। প্রিয়ার জেগে ওঠা আমার জন্য একটি আশ্চর্য। বিক্রম সিং জোরে টেবিলের উপর হাত মারলেন, যার ফলে পুরো ঘর চমকে উঠল। বাহানা করা বন্ধ করো। এই ছেলেটি না থাকলে তোমরা আমাকে আমার নিজের মেয়ের ডেথ ওয়ারেন্টে স্বাক্ষর করিয়ে দিতে। সুনিতা ঘাবড়ে পিছিয়ে গেল। তার চোখে ধরা পড়ার ভয় ঝিলিক দিচ্ছিল। রাজু দ্রুত মাঝখানে এসে সোজা তার দিকে আঙুল তুলল। আমি আপনাকে প্রিয়া দিদির কমলালেবুর রসে একটি অদ্ভুত ওষুধ মেশাতে দেখেছি। আপনি এবং ডাক্তার সাহেব মিলে আছেন। আপনারাই চাইছিলেন যে সে মারা যাক। এই অভিযোগ প্রতিধ্বনিত হলো, যা পুরো হাসপাতালের ঘরকে কাঁপিয়ে দিল। কিছু নার্স একে অপরের দিকে তাকালো। তাদের সন্দেহপূর্ণ দৃষ্টি সুনিতার দিকে ছিল। বিক্রম সিং স্তব্ধ ছিলেন। তার পুরো শরীর রাগে কাঁপছিল। তিনি গার্ডদের দিকে ঘুরলেন এবং গর্জনপূর্ণ কণ্ঠে বললেন, দরজা বন্ধ করে দাও। কেউ এখান থেকে যাবে না যতক্ষণ না সত্য সামনে আসছে। ঘরের পরিবেশ দম বন্ধ হয়ে গেল। প্রিয়া এখনও দুর্বলভাবে শ্বাস নিচ্ছিল, কিন্তু তার চোখ এখন চিনতে পারছিল। সে তার বাবাকে কাঁদতে দেখল, রাজুকে তার বিছানার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখল এবং সুনিতার সাদা মুখ দেখল।
প্রিয়ার চোখের কোণ থেকে একটি জল গড়ালো, যেন সবচেয়ে স্পষ্ট উত্তর। সে সব কিছু শুনেছিল। সেই মুহূর্তে সমস্ত নকল মুখোশ খুলে পড়তে চলেছে। সত্য দরজায় আঘাত করছিল, যাকে আর লুকানো যাচ্ছিল না। এবং বিক্রম সিং, যিনি কখনো হতাশ বাবা ছিলেন, এখন ন্যায়ের তলোয়ার হয়ে উঠেছিলেন, সেই লোকদের ওপর আঘাত করার জন্য যারা তার বিশ্বাসকে ধোঁকা দিয়েছিল। সেই ঠাসা হাসপাতালের ঘরে পরিবেশ যেন জমে গিয়েছিল। প্রিয়ার হার্ট মনিটরে দ্রুত শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিটি স্পন্দন প্রতিটি ব্যক্তির হৃদয়ে হাতুড়ির মতো পড়ছিল। বিক্রম সিং ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলেন। তার লম্বা অবয়ব সুনিতা এবং ডাক্তার ভার্মার ওপর ছায়া ফেলছিল। তার চোখ ছিল লাল, অশ্রু এবং রাগে জ্বলছিল। বলো, এটা কি সত্যি যে তোমরা দুজন আমার মেয়ের সাথে কিছু করেছ? তার কণ্ঠস্বর বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হল, ভয়ঙ্কর নীরবতাকে চিরে দিয়ে। সুনিতা কাঁপছিল, কিন্তু তবুও শান্ত থাকার চেষ্টা করছিল। সে তার বুক চেপে ধরল এবং নকল কান্না শুরু করল। বিক্রম, তুমি আমার ওপর সন্দেহ করছো? আমি প্রিয়াকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। আমি তাকে কিভাবে ক্ষতি করতে পারি? ওই ছেলেটা শুধু আমাদের পরিবারকে ভাঙার জন্য গল্প বানাচ্ছে। রাজু এক পা এগিয়ে গেল। তার চোখ জ্বলছিল। কোনো ভয় ছাড়াই সম্মুখীন হল। না, আমি নিজের চোখে দেখেছি। সেই দিন আপনি আপনার পকেট থেকে একটি ছোট শিশি বের করলেন এবং সেটিকে প্রিয়া দিদির কমলা লেবুর রসে ঢেলে দিলেন। তারপর ডাক্তার ভার্মা পরীক্ষা করতে এলেন এবং বললেন যে দিদির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আমি মিথ্যা বলছি না। ছেলেটির কণ্ঠস্বর প্রতিধ্বনি পড়ছিল। আশেপাশের বড়দের সত্ত্বেও একটুও কাঁপল না। বিক্রম সিং সরাসরি ডাক্তার ভার্মার দিকে তাকালেন, যিনি কখনো তার কাঁধে কাঁধ মিলিয়ে চলা সেরা বন্ধু ছিলেন। সেই পরিচিত মুখটি এখন অদ্ভুতভাবে ভয়ঙ্কর লাগছিল। তিনি একটি একটি শব্দ চিবিয়ে বললেন, ভার্মা, আমি তোমার কাছে সত্য জানতে চাই। তুমি কি এখনও আমাকে তোমার বন্ধু মনে করো? টাকার জন্য? কিসের জন্য তুমি আমার মেয়ের ওপর ছুরি চালানোর সাহস দেখালে? ভার্মার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে তর্ক করার চেষ্টা করল। বিক্রম, তুমি ভুল বুঝছ। আমি কিছু করিনি। এই ছেলেটা কল্পনা করছে। তুমি জানো, গভীর কোমায় থাকা রোগীদের বাঁচা প্রায় মুশকিল হয়। কিন্তু তার কণ্ঠস্বর আটকে গেল। তার চোখ সরাসরি তাকানোর সাহস পাচ্ছিল না। তার ঘাবড়ে যাওয়া ভঙ্গি সত্যকে আরও স্পষ্ট করে দিল। সুনিতা এটা দেখে দ্রুত মাঝখানে এসে তার স্বামীর হাত ধরল। তার কণ্ঠস্বর ছিল মিষ্টি। বিক্রম, একটি রাস্তার ছেলেকে আমাদের সুখ নষ্ট করতে দিও না। দয়া করে আমাকে বিশ্বাস করো। আমি এত বছর ধরে তোমার সাথে আছি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই বিক্রম সিং জোরে তার হাত ঝটকে দিলেন। সেই রাগান্বিত ঝটকি তাকে পিছিয়ে ঠেলে দিল। তার মুখ বদলে গেল। চুপ করো। আমি তোমাকে যথেষ্ট সময় ধরে নাটক করতে দিয়েছি। যদি তুমি সত্যিই প্রিয়াকে ভালোবাসতে, তাহলে তুমি আমাকে সেই ডেথ ওয়ারেন্টে স্বাক্ষর করার জন্য কেন উস্কাচ্ছিলে? যখন তুমি তাকে অজ্ঞান শুয়ে থাকতে দেখতে, তখন তোমার চোখ থেকে এক ফোঁটা জলও কেন পড়েনি? সুনিতা চুপ হয়ে গেল। তার চোখ পালাবার রাস্তা খুঁজছিল। এই সময় প্রিয়া সামান্য নড়ে উঠল। যদিও সে এখনও দুর্বল ছিল, সে তার চোখ খোলার এবং চারদিকে দেখার চেষ্টা করল। তার ধোঁয়াশাচ্ছন্ন চোখ তার সৎ মায়ের ঘাবড়ে যাওয়া দৃষ্টিকে ধরল। একটি ফোঁটা জল গড়িয়ে পড়ল, যেন এক নীরব সাক্ষ্য যে সে সব কিছু অনুভব করেছে। বিক্রম সিং আরও ক্রুদ্ধ হলেন। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে ঘুরে বললেন, দরজা বন্ধ করে দাও। কাউকে এখান থেকে যেতে দেওয়া হবে না যতক্ষণ না আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। দুজন গার্ডই মাথা নাড়ল, দরজা বন্ধ করল এবং তাতে তালা লাগিয়ে দিল। সেই শ্বাসরুদ্ধকর ঘরে 4 জোড়া চোখ মুখোমুখি ছিল। রাজু বিছানার পাশে দাঁড়িয়েছিল। প্রিয়ার হাত একটি ছোট ঢালের মতো ধরেছিল। বিক্রম সিং ছিলেন এক পাহাড়ের মতো রাজকীয়। যখন সুনিতা এবং ডাক্তার ভার্মা ঘামে ভিজেছিলেন, তাদের ঘাবড়ে যাওয়া ভঙ্গি ছিল এক ফাঁসা মানুষের মতো। বলো, বা আমি এখনই পুলিশকে ডাকব। বিক্রম সিং গর্জন করে উঠলেন। তার হাতে ফোন শক্ত করে ধরা ছিল। ভার্মা শুকনো লালা গিলল। তার চোখ মেঝেতে স্থির ছিল। নীরবতা এতটাই দীর্ঘ ছিল যে দম বন্ধ লাগছিল। অবশেষে সে তোতলাতে লাগল, আমি শুধু তাদের নির্দেশ পালন করছিলাম। আমি জানতাম না যে ব্যাপারটা এত দূর গড়াবে। এই বিবৃতিটি সুনিতার মাথায় হাতুড়ির মতো পড়ল। সে চিৎকার করে উঠল, চুপ করো, সব দোষ আমার উপর দিও না। তুমিই তো ওষুধের মাত্রা বাড়ানোর উপায় বাতলেছিলে।
দুজন একে অপরের ওপর দোষারোপ করতে লাগল। বিষাক্ত শব্দগুলি সেই গরম ঘরে উগড়ে দিচ্ছিল। প্রতিটি বিতর্কের সাথে সত্য ধীরে ধীরে সামনে আসছিল। ঘুমের বুড়ির গল্প, শেয়ার স্থানান্তরের কাগজে স্বাক্ষর করার গল্প, প্রিয়া চলে যাওয়ার পর কোম্পানির ওপর নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিশ্রুতির গল্প। বিক্রম সিং স্তব্ধ ছিলেন। তার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে রাগ জ্বলছিল। তিনি তার দুর্বল মেয়েকে শুয়ে থাকতে দেখলেন, তাকে বাঁচানো লটারির টিকিট বিক্রেতা ছেলেটিকে দেখলেন, এবং তারপর সেই দুই অবিশ্বাসী ধোঁকাবাজকে দেখলেন। তার ভেতরে এক ঠান্ডা দৃঢ় সংকল্প তৈরি হলো। ঠিক আছে, পুলিশ সব জানতে পারবে, তোমরা দুজন পালানোর আশা করো না। সুনিতা এবং ডক্টর ভার্মার মধ্যেকার লড়াই পুরো হাসপাতালের ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন দুই ফাঁসা পশু অপরাধ থেকে বাঁচার জন্য একে অপরকে ছিঁড়ছে। বিক্রম সিং চুপচাপ দাঁড়িয়েছিলেন, কিন্তু তার লাল চোখে রাগ জ্বলছিল। তিনি তার ফোন বের করলেন এবং সরাসরি পুলিশকে ফোন করলেন। হ্যালো, আমি বিক্রম সিং বলছি। আমার মেয়েকে হাসপাতালে বিষ দেওয়া হয়েছে। দয়া করে অবিলম্বে এখানে আসুন এবং এই জায়গাটি সিল করে দিন। তার কণ্ঠস্বর এতটাই উচ্চ এবং দৃঢ় ছিল যে সুনিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফোন ছিনিয়ে নেওয়ার জন্য দৌড়ালো, কিন্তু বিক্রম সিং তাকে ঝটকে দিলেন এবং চিৎকার করলেন, নাটক করা বন্ধ করো, সব কিছু সামনে এসে গেছে, আমি যথেষ্ট শুনেছি। বিছানায় প্রিয়া কাঁপছিল, তার দুর্বল চোখ থেকে জল গড়াচ্ছিল। সে তার বাবাকে সাহসের সাথে তাকে রক্ষা করতে দেখল এবং রাজুকে তার হাত শক্ত করে ধরে থাকতে দেখল। তার চোখ ছিল লাল কিন্তু দৃঢ়। সেই মুহূর্তে সে জীবনকে আঁকড়ে থাকার জন্য একটা নাজুক বিশ্বাস খুঁজে পেল। সুনিতা তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল, তুমি ভাবছ পুলিশ ওই আওয়ারা লটারি বিক্রেতা ছেলেটিকে বিশ্বাস করবে? সে কি? আর আমি তোমার স্ত্রী। আমি এত বছর ধরে তোমার সাথে আছি। তুমি আমার উপর বিশ্বাস না করে একটা নোংরা ছেলেটে কিভাবে বিশ্বাস করতে পারো? এই শব্দগুলি বিক্রম সিংয়ের কানে চাপ্পড়ের মতো পড়ল। তিনি দ্রুত ঘুরলেন। তার কণ্ঠস্বর রুদ্ধ কিন্তু তীক্ষ্ণ ছিল। তুমি আমাকে পৃথিবীর কাছে নকল অস্ত্র দিয়ে ধোঁকা দিতে পারো, কিন্তু একটা জিনিস আছে যেটা তুমি কখনো পাবে না, একটা শিশুর নির্দোষতা। সে আমার মেয়েকে বাঁচিয়েছে যখন তুমি তাকে কবর দিতে চেয়েছিলে। সুনিতা চুপ হয়ে গেল, কোনো জবাব দিতে পারল না। ঠিক সেই সময়ে হাসপাতালের গেটের বাইরে সাইরেনের তীব্র শব্দ প্রতিধ্বনিত হল। ইউনিফর্ম পরা পুলিশ কর্মীরা একটা দল ভিতরে ছুটে এলো। তাদের পিছনে কিছু প্রবীণ ডাক্তারকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল। হাসপাতালের ঘরের পরিবেশ সঙ্গে সঙ্গে বদলে গেল। একজন পুলিশ অফিসার এগিয়ে এলেন। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর। মিস্টার বিক্রম সিংকে? বিক্রম সিং এগিয়ে এলেন। তিনি সরাসরি সুনিতা এবং ডক্টর ভার্মার দিকে ইশারা করলেন। এই দুজন আমার মেয়েকে ক্ষতি করার ষড়যন্ত্র করেছে। আমি অবিলম্বে একটা রিপোর্ট দায়ের করার অনুরোধ জানাচ্ছি। ভার্মা কাঁপছিলেন, ঘামে ভেজা। সে তোতলাতে লাগল, আমি শুধু অনুরোধ পালন করেছি, আমার উদ্দেশ্য ছিল না। একজন পুলিশ অফিসার গম্ভীর কণ্ঠে বললেন, সব কিছু তদন্ত করা হবে। আপনি যা কিছু বলতে চান দয়া করে রিপোর্টে লিখিয়ে দিন। যদি আপনি নির্দোষ হন তাহলে আপনাকে মুক্তি দেওয়া হবে, কিন্তু যদি আপনি দোষী হন তাহলে আইন আপনাকে ছাড় দেবে না। এটা শুনে ভার্মা হাঁটু গেড়ে পড়ে গেলেন এবং নিজের মুখ ধরে কাঁদতে লাগলেন। তিনি ঘাবড়ে গিয়ে প্রতিটি বিস্তারিত স্বীকার করে নিলেন। সুনিতার টাকার প্রতিশ্রুতি, কমলালেবুর রসে ঘুমের বড়ি মেশানো, স্বাক্ষর করতে বাধ্য করার জন্য মিথ্যা খারাপ ভবিষ্যৎবাণী করা। পুরো ঘর কেঁপে গেল। করিডরে দাঁড়িয়ে থাকা নার্সরা ফিসফিস করতে লাগল। অনেকেই নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিল না। বিক্রম সিং সুনিতার দিকে ঘুরলেন। তার মুখ ছিল বরফের মতো ঠান্ডা। সে হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল এবং দেওয়ালের কোণের দিকে পিছিয়ে যেতে লাগল। না, আমার কোনো সম্পর্ক নেই, এটা সব ভার্মার জন্য হয়েছে, আমি শুধু তার কথা শুনেছিলাম। কিন্তু প্রত্যেকের দৃষ্টি তাকে তিরস্কারের সাথে দেখছিল। বিক্রম সিং এগিয়ে গেলেন। তার প্রতিটি পদক্ষেপ একজন বাবা, একজন ধোঁকা খাওয়া স্বামীর ব্যথা প্রকাশ করছিল। তিনি সুনিতার ঠিক সামনে থমকে গেলেন। তার কাঁপানো চোখে সরাসরি তাকিয়ে বললেন, আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন থেকে তুমি আমার জীবনে কেবল একজন অচেনা মানুষ। এই ঘোষণাটি ছিল একটি চূড়ান্ত ছুরির মতো। সুনিতা হাঁটু গেড়ে বসে পড়ল এবং নিজের মুখ ধরে কাঁদতে লাগল, কিন্তু কেউ তার প্রতি দয়া দেখালো না। পুলিশ দ্রুত ডাক্তার ভার্মাকে হ্যান্ডকাফ পরালো, তারপর সুনিতাকে ধরার জন্য এগিয়ে গেল। ঠান্ডা ধাতব হ্যান্ডকাফের ক্লিক শব্দটি প্রতিধ্বনিত হল, যা প্রত্যেকের হৃদয় ন্যায়ের রায়ের মতো বাজছিল। রাজু বিছানার পাশে দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে তার গলা ভরে এলো। সে কখনো ভাবেনি যে তার মতো একজন লটারির টিকিট বিক্রেতার ছেলে একদিন এত বড় কাজ করবে, একটা জীবন বাঁচাবে, একটা অপরাধ ফাঁস করবে। সে নিচে ঝুঁকল,
প্রিয়ার হাত শক্ত করে ধরল এবং ধীরে ধীরে ফিসফিস করে বলল, দেখেছ দিবি, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমাকে বাঁচাবো। বিক্রম সিং রাজুর দিকে ঘুরলেন, তার চোখে কৃতজ্ঞতা ভরেছিল। তিনি নিচে হাঁটু গেড়ে বসলেন, ছেলেটির কাঁধে হাত রেখে তার কণ্ঠস্বর ছিল গভীর কিন্তু উষ্ণ। রাজু, আজ থেকে তুমি বহিরাগত নও। তুমি আমার এবং প্রিয়ার জন্য একজন উদ্ধারকর্তা, একটি পরিবার। এই শব্দগুলি লাজুকে কাঁদিয়ে দিল। অশ্রু তার হাতে লাগা ক্ষতের রক্তের সাথে মিশে গেল, কিন্তু জীবনে প্রথমবারের মতো সে নিজেকে একা অনুভব করল না। এদিকে প্রিয়া ধীরে ধীরে চোখ বন্ধ করল, তার ঠোঁট নড়ল। বাবা, যদিও কণ্ঠস্বর দুর্বল ছিল কিন্তু ছিল স্পষ্ট। বাবা, রাজু। সেই ডাকটি ছিল একটি অলৌকিকের মতো, একটি সমাষ্টিকরণ যে সে সত্যি ফিরে এসেছে। হাসপাতালের উঠোনের বাইরে পুলিশের গাড়ির সাইরেন প্রতিধ্বনিত হচ্ছিল। নীল এবং লাল আলো ভাঙা জানলার কাঁচের ওপর পড়ছিল। সুনিতাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তার মুখ তখনও কাঁদছিল, কিন্তু কেউ পরোয়া করল না। ডাক্তার ভার্মা মাথা নিচু করে ভারী পদক্ষেপে হাঁটছিলেন। হ্যান্ডকাফের ঝনঝনি শব্দের মধ্যে তার মুখ একটি কালো আঘাতকারী ছায়া হয়ে গিয়েছিল, যা সবাইকে মনে করিয়ে দিচ্ছিল যে পদ এবং প্রতিষ্ঠা অপরাধ লুকাতে পারে না। দরজা বন্ধ হয়ে গেল। হাসপাতালের ঘরে একটি ভারী নীরবতা ফেলে গেল। বিক্রম সিং চেয়ারে ধপাস করে বসে পড়লেন। তার কাঁপতে থাকা হাত তার মুখ ঢেকেছিল। ধোকার ব্যথা তখনও ছিল, কিন্তু তার মেয়ের বেঁচে থাকার আনন্দ এবং স্বস্তি তাকে কাঁদিয়ে দিল। একজন বাবার অশ্রু, যা বহুদিন ধরে চাপা ছিল, এখন এক বন্যার মতো বয়ে গেল, ভারী এবং মুক্তিকারী উভয়ই। রাজু চুপচাপ প্রিয়ার বিছানার পাশে বসেছিল। ছেলেটি ধীরে ধীরে একটা ভেজা কাপড় দিয়ে তার কপাল মুছল। প্রতিটি নড়াচড়াই ছিল অনভিজ্ঞ কিন্তু সত্য। পুরনো প্লাস্টিকের বলটি প্রিয়ার বুকের ওপর রাখা ছিল, যেন সেই বন্ধুত্বের প্রমাণ যা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। প্রিয়া দিদি, আমি এখানে। এখন আর ভয় পাওয়ার কিছু নেই। রাজুর কণ্ঠস্বর রুদ্ধ কিন্তু দৃঢ় ছিল। প্রিয়া চোখ খুলল। তার দৃষ্টি ছিল দুর্বল কিন্তু উষ্ণ। তার ঠোঁট সামান্য নড়ল, একটি হাসি যা ঝড়ের পরে চাঁদনির মতো নাজুক ছিল। সে ফিসফিস করে বলল, তার কণ্ঠস্বর এত দুর্বল ছিল যে কেবল রাজুই শুনতে পেল, তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ, ধন্যবাদ। সেই সাধারণ বাক্যটি রাজুকে কাঁদিয়ে দিল। সে মাথা নিচু করল। তার ছোট হাত প্রিয়ার হাতে শক্ত করে আঁকড়ে ধরা ছিল। সেই মুহূর্তে সে নিজেকে হাসপাতালের গেটের বাইরে একটি তিরস্কৃত শিশু হিসেবে নয়, বরং একজন সত্যিকারের বন্ধু হিসেবে অনুভব করল, যে প্রিয়ার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বিক্রম সিং উঠলেন এবং কাছে এলেন। তিনি রাজুর কাঁধে হাত রাখলেন। তার চোখে কৃতজ্ঞতা ভরেছিল। রাজু, আমি তোমার কাছে একটি জীবনের ঋণী। তুমি আমাকে দেখিয়েছ যে এই ধোঁকাবাজ পৃথিবীতে এখনও একটি বিশুদ্ধ, সাহসী এবং বিশ্বস্ত বন্ধুত্ব আছে। পুরো ঘর আবেগপ্রবণ হয়ে গেল। এই দৃশ্য দেখা সৎ নার্স এবং ডাক্তাররাও গভীরভাবে প্রভাবিত হলেন। অনেকে চুপচাপ তাদের অশ্রু মুছলেন। একটি প্রবীণ ডাক্তার এগিয়ে এসে প্রিয়ার অবস্থা পরীক্ষা করলেন, তারপর মাথা নাড়লেন। বাচ্চার প্রতিক্রিয়া এবং উন্নতি ভালো, শুধু আরও একটু যত্নের দরকার। পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এটা সত্যিই একটি অলৌকিক। রাজু তার ঠোঁট কামড়াল, তার চোখ ঝকমক করে উঠল। সে বিক্রম সিংয়ের দিকে ঘুরল। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল। আঙ্কেল, চিন্তা করবেন না, আমি এখানে প্রিয়া দিদির যত্ন করব। কেউ আমাকে যতই নিচু দেখুক না কেন, আমি তাকে ছেড়ে যাব না। বিক্রম সিং এতটাই আবেগপ্রবণ ছিলেন যে তিনি ছেলেটিকে শক্ত করে আলিঙ্গন করলেন। সেই আলিঙ্গনে রাজু প্রথমবারের মতো পরিবারের উষ্ণতা অনুভব করল, যা সে কখনো পায়নি। বাইরে করিডোরে যা ঘটেছিল তার খবর দ্রুত ছড়িয়ে পড়ল। লোকেরা আলোচনা করছিল। সাদা কোটের একজন অন্ধকার হৃদয়ের মানুষ ফাঁস হয়ে গিয়েছিল। যে মহিলা কখনো দয়ালু হওয়ার ভান করত, তাকে এখন হ্যান্ডকাফ পরানো হয়েছে এবং একটি গরিব ছিন্নমূল ছেলে এক অবিশ্বাস্য গল্পের নায়ক হয়ে উঠেছিল। একজন তরুণী নার্স তার সহকর্মীকে ফিসফিস করে বলল, সত্যি, আপনি কাউকে তার চেহারা দিয়ে বিচার করতে পারবেন না। সেই ছেলেটির হৃদয় সত্যিই অনেক বড়। এই বিবৃতিটি ছিল সবকিছুর সারসংক্ষেপ। সেই রাতে ঝড়ের পরে আকাশ পরিষ্কার হয়ে গেল। হলুদ চাঁদনি হাসপাতালের করিডোরের ওপর পড়ছিল। হাসপাতালের ঘরে প্রিয়া শান্তিপূর্ণ ঘুমে ঘুমিয়ে গেল। এখন তার শরীরে কোনো তার ছিল না। রাজু বিছানার পাশে বসেছিল,
তার মাথা চেয়ারের পিঠে ঠেকানো ছিল। তার হাত তখনও প্রিয়ার হাত ধরেছিল। বিক্রম সিং একটি শাল গায়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন। দুটি শিশুকে দেখছিলেন, একজন ধনী, একজন গরিব, কিন্তু একটি আবেগিক সুতোয় বাঁধা ছিল যা কোনো কিছু ভাঙতে পারত না। তার হৃদয়ে প্রতারণার ব্যথা তখনও ছিল, কিন্তু একটি নতুন বিশ্বাস প্রজ্বলিত হয়েছিল। তিনি জানতেন যে এখন থেকে তাদের তিনজনের জীবন আর কখনো আগের মতো থাকবে না। পরের দিন সকালে কোমল রোদ জানালার কাঁচ দিয়ে হাসপাতালের ঘরে ভরে গেল। প্রথম রশ্মিগুলি প্রিয়ার মুখ স্পর্শ করল, যার ফলে তাকে ঝোড়ো রাতের তুলনায় গোলাপি লাগছিল। বাইরে গাছেগুলিতে পাখিদের কিচিরমিচির একটি নতুন শুরুর জন্য একটি উদ্বোধনী সঙ্গীতের মতো ছিল। প্রিয়া তখনও দুর্বল ছিল, কিন্তু তার চোখ এখন আরও বেশিক্ষণ খোলা রাখতে পারত। সে পলক ফেলল, চারপাশে তাকালো এবং তার বাবা এবং রাজুকে পাশে বসে দেখে ধীরে ধীরে হাসল। তার কাঁপানো হাত বেরিয়ে এলো। বিক্রম সিং সেটিকে ধরে নিলেন। তার চোখে জল ছিল। আমার বেটি, তুমি অবশেষে আমার কাছে ফিরে এসেছ। প্রিয়া ফিসফিস করে বলল, বাবা, কেঁদো না, আমি এখনো এখানে আছি। সেই নাজুক শব্দগুলি একটি ঘণ্টার মতো প্রতিধ্বনিত হল। রাজু বিছানার অন্য পাশে দাঁড়িয়েছিল। তার চোখ লাল ছিল, কিন্তু তার হাসি উজ্জ্বল ছিল। সে প্লাস্টিকের বলটি প্রিয়ার সামনে রাখল। দিদি, এটা মনে আছে যে বলটির জন্য আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা একে অপরকে কখনো ছাড়ব না? প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখে জল ঝিলিং দিচ্ছিল। কোমায় থাকাকালীন সে রাজুর আর্তনাদ শুনেছিল, তার বাবার কান্না শুনেছিল, এবং এটাই তাকে জীবনে ফিরিয়ে এনেছিল। 5 জন ডাক্তারের একটি নতুন দল ব্যাপক পরীক্ষার জন্য নিযুক্ত হয়েছিল। একজন প্রবীণ ডাক্তার এই সিদ্ধান্তে এলেন, বাচ্চাটির অবস্থা স্থিতিশীল। আজ আমরা একটি পুনর্বাসন পরিকল্পনা তৈরি করব, যাতে সে শীঘ্রই হাঁটতে পারে এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারে। এটি একটি অলৌকিক। অলৌকিক শব্দটি শুনে বিক্রম সিং তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং বারবার ধন্যবাদ জানানোর জন্য ঝুঁকে গেলেন। তিনি ভালো করেই জানতেন যে এই অলৌকিক কোনো মেশিন বা ওষুধ থেকে নয়, বরং বিশ্বাস এবং ভালোবাসা থেকে হয়েছে, যা একটি লটারি টিকিট বিক্রেতা ছেলে তার মেয়েকে দিয়েছিল। পরের দিনগুলিতে প্রিয়া ফিজিওথেরাপি শুরু করল। প্রথমে তার পদক্ষেপগুলি কাঁপত। প্রতিবার হাত পা তোলার সময় সে ক্লান্ত হয়ে যেত, কিন্তু যখনই সে হতাশ হতো, রাজু সবসময় সেখানে থাকত। তার হাত ধরে তাকে উৎসাহ দিত, চলো দিদি, আর একটু, তুমি এটা করতে পারবে। বিক্রম সিং এই দৃশ্য দেখতেন। তার হৃদয়ে একটি অনুশোচনা উঠত। এত বছর ধরে তিনি কাজে এত ব্যস্ত ছিলেন যে তিনি তার মেয়ের মূল্যবান মুহূর্তগুলি হারিয়েছিলেন। এখন একটি রাস্তার ছেলে পুরো পরিবারের জন্য আবেগিক সমর্থন হয়ে উঠেছিল। এক দুপুরে যখন প্রিয়া একটি ওয়াকারের সাহায্যে কিছু পদক্ষেপ চলতে পারল, তখন রাজু আনন্দে উছলে পড়ল। দেখেছ, আমি বলেছিলাম যে তুমি এটা করতে পারবে, তুমি সবচেয়ে ভালো। প্রিয়া বলল, হ্যাঁ, একটি ক্রিস্টাল পরিষ্কার হ্যাঁ, যা কোমার দীর্ঘদিনগুলির পরে প্রথমবারের মতো ছিল। সেই হ্যাঁ বিক্রম সিংয়ের হৃদয়কে হালকা করে দিল। তিনি ধীরে ধীরে রাজুর কাঁধে হাত রাখলেন। তার কণ্ঠস্বর গভীর এবং উষ্ণ ছিল। রাজু, আজ থেকে তোমার লটারি টিকিট বিক্রি করার দরকার নেই। আমি তোমার পড়ালেখার খেয়াল রাখব। তুমি এখন এই পরিবারের অংশ। এটা শুনে রাজু স্তব্ধ হয়ে গেল। তার চোখ বিস্ফারিত হল। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর জোরে জোরে কাঁদতে লাগল। কি, আমি কি সত্যি সেখানে থাকতে পারি? আমার ভয় হয় যে একদিন তারা আমাকে আবার বাইরে বের করে দেবে। বিক্রম সিং ছেলেটির কাঁধ ধরে দৃঢ়তার সাথে বললেন, এখন কাউকে তোমাকে বাইরে বের করে দেওয়ার অধিকার নেই। তুমি আমার ছেলে এবং প্রিয়ার ভাই। এটা তোমার বাড়ি। এই শব্দগুলি রাজুকে খুশিতে কাঁপিয়ে দিল। জীবনে প্রথমবারের মতো সে জানত যে তার কাছে এমন একটা জায়গা আছে যাকে সে বাড়ি বলতে পারে। করিডোরের শেষে হলুদ কোমল আলো ছড়িয়েছিল, যা টাইলসের উপর দুটো বাবা ছেলের ছায়া তৈরি করছিল। একটি শান্তিপূর্ণ দৃশ্য, যেন এটা ইঙ্গিত দিচ্ছে যে সব ঝড়ের পরে তারা পথ দেখানোর আলো খুঁজে পেয়েছে। 1 মাস পর প্রিয়াকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো। সেই দিন আকাশ ছিল পরিষ্কার নীল। উজ্জ্বল রোদ বিক্রম সিংয়ের ভিলার দিকে যাওয়া রাস্তার উপর ছড়িয়েছিল। বড় গেট খোলা ছিল। এখন আর আগের মতো ঠান্ডা লাগছিল না, বরং একটি নতুন শুরুর স্বাগত জানাচ্ছিল। প্রিয়া লাঠির সাহায্যে ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু তার চোখ ঝিলিক দিচ্ছিল। রাজু ঠিক তার পাশেই ছিল, তার হাত সাহায্যের জন্য তৈরি। বিক্রম সিং পিছনে হাঁটছিলেন। তার মুখ উজ্জ্বল কিন্তু চিন্তামগ্ন ছিল।
তার হৃদয়ে আনন্দ এবং চিন্তা দুটোই ছিল। আনন্দ কারণ তার মেয়ে পুনর্জীবিত হয়েছে, চিন্তা কারণ সামনে এখনও অনেক চ্যালেঞ্জ ছিল। যে বাড়িটি কখনো ভারী লাগতো, এখন যেন তাতে একটি নতুন প্রাণ ফুঁকে দেওয়া হয়েছে। প্রিয়ার হাসি লিভিং রুমে প্রতিধ্বনিত হচ্ছিল যখন রাজু কৌতূহল নিয়ে সবকিছু দেখতে দেখতে চারিদিকে দৌড়াচ্ছিল। সে চকচকে কাঠের আসবাবপত্র, বইয়ে ভরা আলমারি এবং গরম চালের গন্ধযুক্ত বড় রান্নাঘর দেখে অবাক হয়ে গেল। ও গড, এটা আমার পুরো মহল্লার চেয়েও বড়, রাজু চোখ বিস্ফারিত করে বলল, যা প্রিয়াকে হাসালো। বিক্রম সিং এই দৃশ্য দেখছেন, তার ক্লান্তি যেন গায়েব হয়ে গেল। তিনি জানতেন যে এই বাড়িটি কেবল তখনই সার্থক ছিল যখন তাতে শিশুদের হাসি থাকত। তবে আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। একটি নতুন চ্যালেঞ্জ সামনে এলো। প্রিয়ার বাড়ি আসার দিনই বিক্রম সিং প্রতিষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ একটি জরুরি চিঠি পাঠালো। তারা উদ্বিগ্ন ছিল যে প্রেসে খুব বেশি খবর আসার কারণে গ্রুপের প্রতিপত্তি প্রভাবিত হচ্ছে। কিছু শেয়ার হোল্ডার তো এও কটাক্ষ করল, বিক্রম সিংয়ের পরিবার তাদের ঘরের সমস্যা সমাধান করতে পারছে না, তারা কিভাবে কোম্পানি পরিচালনা করবে। বিক্রম সিং চিঠিটি পড়লেন, তার হৃদয় ভারী হয়ে গেল। তিনি জানতেন যে এই শব্দগুলির পিছনে ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা লুকিয়েছিল। সুনিতা কখনো কোম্পানিতে অনেক গোষ্ঠীর মধ্যে একটি সেতু ছিল। এখন তার গ্রেপ্তার হওয়ার ফলে অন্যদের জন্য সুযোগের একটি শূন্যতা তৈরি হয়েছিল। বাবা! প্রিয়া তার বাবার চিন্তা অনুভব করল। বাড়িতে বহুদিনের পরে প্রথম খাবারের সময় সে তার বাটি নিচে রাখল। তার কণ্ঠস্বর গম্ভীর কিন্তু দুর্বল ছিল। বাবা, তাদের ফায়দা নিতে দিও না। আমি এখনো দুর্বল, কিন্তু আমি ধীরে ধীরে আপনাকে সাহায্য করার জন্য অনুশীলন করব। আমি চাই না যে আমাদের পরিবার আবার খারাপ লোকেদের হাতে পড়ুক। বিক্রম সিং তার মেয়েকে দেখলেন। গর্ব এবং দুঃখ দুটোই ছিল। সে এখনো ঠিক করে হাঁটতে পারত না, তবুও সে তার বাবার সম্পর্কে ভাবছিল। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। বাবা, কাউকে সেই সব ছিনিয়ে নিতে দেবেন না যা বাবা এবং তোমার মা তৈরি করেছে। কিন্তু আমার তোমাদের দুজনেরও দরকার, যারা আমাকে শক্তি দেবে। এটা শুনে রাজু দ্রুত মাঝখানে বলল, তার কণ্ঠস্বর নির্দোষ কিন্তু দৃঢ় ছিল। আমিও আপনাকে সাহায্য করব আঙ্কেল। আমি বেশি পড়ালেখা জানি না, কিন্তু আমি জানি যে কে ভালো আর কে খারাপ। আমি প্রিয়া দিদির সাথে দাঁড়িয়ে থাকব এবং কাউকে তাকে ধমকাতে দেব না। এই শব্দগুলি পুরো ডাইনিং টেবিলকে হাসিয়ে দিল। উত্তেজিত পরিবেশ নরম হয়ে গেল। প্রিয়া রাজুর দিকে তাকালো, তার চোখে উষ্ণতা ভরেছিল। তোমাকে নিয়ে আমার চিন্তা নেই। কিন্তু বাইরে জনতা সহজে হার মানতে প্রস্তুত ছিল না। কিছু অনলাইন সংবাদপত্র এখনও লটারি টিকিট বিক্রেতা ছেলে ভেন্টিলেটর টেনে জীবন বাঁচালো গল্পটি খোঁড়াখুড়ি করছিল। ইচ্ছাকৃতভাবে ঘটনাটিতে ভাগ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিল। লোকেরা সোশ্যাল মিডিয়াতে বিতর্ক করছিল। কেউ রাজুকে একটা ছোট হিরো বলছিল, কেউ কটাক্ষ করছিল। ভাগ্যক্রমে ধনী হয়ে গেল। এক দুপুরে বাড়ির কাছে একটি ক্যাফে থেকে যাওয়ার সময় রাজু ভুলবশত কিছু যুবকের কথা শুনে ফেলে। ওই ছেলেটা এত মহান নয়, শুধু ভাগ্যের জোরে ধনী হয়েছে। হ্যাঁ, যদি সেই দিন মেয়েটি মরে যেত তবে সে জেলে পৌঁছত। রাজু মাথা নিচু করে চলে গেল। তার হৃদয়ে ব্যথা পাচ্ছিল। সে সমালোচনাকে ভয় পেত না, কিন্তু সে ভয় পেত যে প্রিয়া এই শব্দগুলি শুনলে আঘাত পাবে। সেই দিন বাড়ি এসে সে চুপচাপ একটি কোণে বসে গেল। তার হাতে পুরনো প্লাস্টিকের বল নিয়ে খেলছিল। প্রিয়া অস্বাভাবিকতা বুঝতে পারল এবং পাশে বসে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তুমি দুঃখিত? রাজু জোর করে হাসল। কিছু না, আমার অভ্যেস আছে, কিন্তু আমি চাই না যে দিদিকে এই কথাগুলি শুনতে হোক। প্রিয়া রাজুর হাত শক্ত করে ধরল। তার চোখ দৃঢ় ছিল। পরোয়া করো না, তুমি না থাকলে আমি বেঁচে থাকতাম না। তোমাকে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই, শুধু আমার সাথে থাকাটাই যথেষ্ট। এই শব্দগুলি একটি মলমের মতো ছিল। রাজু উপরে তাকালো। তার চোখ আবার ঝিলিক দিয়ে উঠল। সে বুঝতে পারল যে কখনো কখনো পুরো পৃথিবীর বিশ্বাসের দরকার হয় না, শুধু একজন ব্যক্তির বিশ্বাসই যথেষ্ট। সেই রাতে বিক্রম সিং তার কার্যালয়ে একা বসেছিলেন। কোম্পানির ফাইলগুলির স্তূপ দেখছিলেন। বাইরে প্রিয়া এবং রাজুর খিলখিল হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি ধীরে ধীরে হাসলেন। সামনে যতই ঝড় থাকুক না কেন, তিনি জানতেন যে এখন তিনি একা লড়ছেন না। সেই সকালে কোম্পানির উঁচুতলার মিটিং রুম ঠাসা ছিল। পরিবেশ ভারী ছিল। সমস্ত শেয়ার হোল্ডারদের দৃষ্টি ছিল খালি সভাপতির চেয়ারের দিকে। বিক্রম সিং ভিতরে এলেন। তার ভঙ্গি ছিল রাজকীয়, কিন্তু কিছুটা ক্লান্ত। তার পাশে ছিল প্রিয়া, এখনও লাঠির সাহায্যে, আর পিছনে ছিল রাজু, একটি নতুন সাদা শার্ট পরা। তার মুখে টেনশনে ভরা ছিল। বিক্রম সিং বসতেই একজন বড় শেয়ার হোল্ডার উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মিস্টার সিং, আমরা আপনার পরিবারের অবস্থার প্রতি সহানুভূতিশীল, কিন্তু কোম্পানি একটি সম্মিলিত সত্তা। ব্যক্তিগত বিষয়ের গোলমাল আমাদের প্রতিপত্তিকে নাড়িয়ে দিয়েছে।
আমি পরামর্শ দিচ্ছি যে আপনি ঝুঁকি এড়াতে অস্থায়ীভাবে অন্য কাউকে পরিচালনার অধিকার হস্তান্তর করুন। অন্যান্য অনেকে মাথা নাড়ল, কেউ কেউ তো সাই দিয়ে ফিসফিসও করল। পুরো মিটিং রুম আলোচনায় ভরে উঠল। বিক্রম সিং চুপ থাকলেন, তার দৃষ্টি প্রতিটি মুখের উপর ঘুরছিল। তিনি জানতেন যে এই সুন্দর শব্দগুলির পেছনে সভাপতির চেয়ার দখলের আকাঙ্ক্ষা লুকিয়েছিল। তিনি ধীরে ধীরে জবাব দিলেন, তার কণ্ঠস্বর ধীর কিন্তু দৃঢ় ছিল। আমি আমার জীবনের সবচেয়ে বড় ঝড়ের মধ্যে দিয়ে গেছি, প্রায় আমার মেয়েকে হারিয়ে ফেলেছিলাম। আমি এই কোম্পানিকে খারাপ লোকদের হাতে পড়তে দেব না। যে সত্যিই নির্মাণ করতে চায় আমি হাত মেলাতে প্রস্তুত, কিন্তু যে সুযোগের ফায়দা নেবে আমি তাকে সহ্য করব না। পরিবেশ শান্ত হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে কেউ প্রতিবাদ করল। আপনার কথা শুনতে ভালো লাগে, কিন্তু মিডিয়া আপনার পরিবারকে নিয়ে মজা করছে। অংশীদাররা কি এখনও আমাদের কোম্পানিকে বিশ্বাস করবে? সেই শব্দগুলি একটি ছুরির মতো ছিল। বিক্রম সিং এক মুহূর্তের জন্য চমকে গেলেন, কিন্তু প্রিয়া অপ্রত্যাশিতভাবে লাঠির সাহায্যে দাঁড়িয়ে বলল। তার কণ্ঠস্বর দুর্বল কিন্তু স্পষ্ট ছিল, যার ফলে পুরো ঘর চুপ হয়ে গেল। মহাশয়গণ, আমি সেই ব্যক্তি যার কথা বলা হচ্ছে। আমি বেঁচে আছি দয়ার কারণে নয়, বরং সত্যের কারণে। আমার বাবা সত্যের জন্য লড়েছেন এবং একটি লটারি টিকিট বিক্রেতার ছেলে আমার জীবন বাঁচিয়েছে। যদি এই কোম্পানি মিথ্যার উপর তৈরি হতো তবে এটি অনেক আগেই মারা যেত, কিন্তু যদি এটি বিশ্বাসের উপর তৈরি হয় তবে এটিকে কেউ ভাঙতে পারবে না। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। একটি মেয়ে যে এখনও পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু 10 জনের শক্তিশালী মানুষের সামনে সত্য বলার সাহস দেখাচ্ছিল। প্রিয়ার চোখ ঝিরিক দিচ্ছিল, তার ফ্যাকাশে মুখ হঠাৎ অসাধারণভাবে শক্তিশালী হয়ে গেল। রাজু যে টেবিলের শেষে বসেছিল সেও উছলে পড়ল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু দৃঢ় ছিল। আমি ব্যবসা সম্পর্কে কিছু জানি না, কিন্তু আমি একটা কথা জানি, যে কেউ ধোঁকা দেয় তাকে শীঘ্রই বা পরে মূল্য দিতে হয়। যদি আপনার এখনও সন্দেহ থাকে তাহলে আমার আঙ্কেল আর প্রিয়া দিদিকে দেখুন। তারা হার মানেননি, তাই এই কোম্পানিও হার মানতে পারে না। শব্দগুলি অনিভিজ্ঞ ছিল, কিন্তু তারা এতটাই আন্তরিকতার সাথে প্রতিধ্বনিত হল যে কেউ হাসার সাহস পেল না। বিপরীতে অনেকে ভাবতে ভাবতে তাদের মাথা নিচু করল। বিক্রম সিং দুটো শিশুকে দেখলেন, তার চোখে জল ছিল। তিনি দাঁড়ালেন, তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। হ্যাঁ, এটা ঠিক। আমার মেয়ে এবং এই ছেলেটিই আমাকে আজ এখানে দাঁড়িয়ে থাকার শক্তি দিয়েছে। এই কোম্পানি আমার এবং আমার ভাইদের ঘাম এবং অশ্রু দিয়ে তৈরি। কারোর জন্য সুযোগের ফায়দা নিয়ে এটিকে ছিনিয়ে নেবার জন্য নয়। আমি নেতৃত্ব চালিয়ে যাব, এবং যে সত্যিই কোম্পানির জন্য তাকে সাথে চলতে হবে। যে নয়, তার জন্য দরজা সব সময় খোলা আছে। বাতাসের গতি বদলে গেল। কিছু শেয়ারহোল্ডার যারা প্রথমে বিরোধ করছিল এখন চুপ ছিল। কিছু অন্যান্য লোক সমর্থনে মাথা নাড়ল। সত্য এবং সাহসের শক্তি পুরো মিটিং রুমকে নাড়িয়ে দিয়েছিল। সবার শেষ হবার পরে বিক্রম সিং প্রিয়াকে বাইরে নিয়ে গেলেন। রাজু কৌতূহলী চোখে পিছনে পিছনে দৌড়াল। বিক্রম সিং একটি গভীর শ্বাস নিলেন, কিন্তু তার ঠোঁটে একটি হাসি ছিল। আমি ভেবেছিলাম যে আমাকে একা লড়তে হবে, কিন্তু আজ আমার মনে হচ্ছে যে আমি আর একা নই। বাবা, প্রিয়া তার বাবার হাত শক্ত করে ধরে ধীরে ধীরে জবাব দিল, আমরা একটি পরিবার, এবং পরিবার কখনো একে অপরকে ছাড়ে না। হ্যাঁ, রাজু চঞ্চল কণ্ঠে বলল, যদি আমি হার মানি তবে দিদি ফুটবলে কাকে হারাবে? 3 জন একসঙ্গে হেসে উঠল। হাসি পুরো করিডোরে প্রতিধ্বনিত হল, সাম্প্রতিক সমস্ত ভারী প্রতিধ্বনি মুছে দিল। কিন্তু সেই হাসিতে বিক্রম সিং বুঝলেন যে লড়াই এখনও শেষ হয়নি। বাইরে এখনও অনেক ঝড় ছিল এবং তাদের পিছনে এখনও ঈর্ষান্বিত চোখ ছিল। তবে এখন তার বিশ্বাস ছিল, তাদের কাছে শুধু টাকা এবং ক্ষমতা ছিল না, বরং দুটি শিশুর ভালোবাসা, সত্য এবং সাহসও ছিল। গ্রীষ্ম পড়িয়ে গেল। সোনালি রোদ ভিলার পিছনের বড় বাগানে পড়ছিল। প্রিয়া লাঠি ছাড়া ধীরে ধীরে হাঁটতে পারত। প্রতি সকালে সে রাজুর সাথে উঠোনে বেড়াতে যেত। বিক্রম সিং প্রায়শই বারান্দায় দাঁড়িয়ে হাতে চায়ের কাপ নিয়ে চুপচাপ দুটি শিশুকে খেলা দেখতে। তার সময়ের সাথে কুচকানো মুখে একটি কোমল হাসি দেখা যেত। প্রিয়া আশায়ের চেয়েও দ্রুত সুস্থ হচ্ছিল। কখনো কখনো সে দুষ্টুমি করত, কিছু পদক্ষেপ দৌড়াত যাতে রাজুকে তার পিছু নিতে হয়। সেই মুহূর্তগুলিতে হাসি পুরো বাড়িতে প্রতিধ্বনিত হতো, যার ফলে অন্ধকার দিনগুলি দূর মনে হতো। রাজু এখনও নির্দোষ ছিল, কিন্তু তার চোখে একটি পরিপক্কতা ঝিলিক দিচ্ছিল। একটি ভবঘুরে শিশু থেকে এখন তার কাছে নিজের ঘর, একটি স্টাডি টেবিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসল পরিবার ছিল। এক সন্ধ্যায় 3 জন ডাইনিং টেবিলে একত্রিত হল। গরম ডাল, ভাত এবং সবজির গন্ধ বিক্রম সিংয়ের শৈশবের স্মৃতি তাজা করছিল। তিনি দুটি শিশুকে মন ভরে খেতে দেখলেন। তার হৃদয়ে একটি সাধারণ সুখ উপচে পড়ল।
পুরনো দিনগুলিতে আমি কাজে এত ব্যস্ত ছিলাম যে আমি তোমাদের সাথে অগণিত খাবার ছেড়ে দিয়েছি। এখন আমি বুঝতে পারলাম যে সবচেয়ে বড় সুখ হলো একসঙ্গে বসে এইভাবে খাওয়া। বাবা, প্রিয়া তার বাবার বাটিতে সবজি দিতে দিতে মুচকি হেসে বলল, আপনি এখন আমাদের জন্য এটির ক্ষতিপূরণ দিতে পারেন। এখন আমাদের পরিবার একটি নতুন শুরু করছে। রাজু, যার মুখ ভাতে ভরা ছিল, সে অস্পষ্ট কিন্তু দৃঢ়তার সাথে বলল, এই বাড়িতে এখন 3 জন লোক আছে, কেউ কাউকে ছাড়বে না। এই নির্দোষ মন্তব্যটি পুরো ডাইনিং টেবিলকে হাসিয়ে দিল। কিন্তু বাইরে জনতা এখনও শান্ত ছিল না। সোশ্যাল মিডিয়াতে লটারি টিকিট বিক্রেতা ছেলে ধনী মেয়েকে বাঁচানোর ব্যাপারে পোস্টগুলি নিয়মিতভাবে দেখা যেতে লাগল। যারা ভালোবাসত তারা প্রশংসা করত, যারা দেশ রাখত তারা কটাক্ষ করত। এখন যখন তাকে বিলাসিতায় লালন পালন করা হচ্ছে, তাহলে সে অবশ্যই তার শিকড় ভুলে যাবে। ভাগ্যের জোরে জীবন বদলে গেল। এক দুপুরে রাজু প্রিয়ার ফোনে কিছু মন্তব্য চুপিসারে পড়ল। তার মুখ কিছুটা ভেতরে গেল। সেই সন্ধ্যায় সে বারান্দায় বসেছিল, তার হাতে পুরনো প্লাস্টিকের বল ঘোরাচ্ছিল। প্রিয়া বাইরে এলো, তাকে চিন্তামগ্ন দেখে পাশে বসে গেল। তুমি আবার ফালতু মন্তব্য পড়েছ, তাই না? প্রিয়া ধীরে ধীরে জিজ্ঞেস করল। রাজু জোর করে হাসল। আমার শুধু ভয় হয় যে একদিন লোক এত বেশি বলবে যে দিদি এবং আঙ্কেলের আমাকে বাড়িতে রাখার জন্য অনুতাপ করতে হবে। প্রিয়া রাজুর হাত শক্ত করে ধরল। তার চোখ দৃঢ় ছিল। পরোয়া করে না, লোকের বলার অধিকার আছে, কিন্তু কেবল আমাদের পরিবার জানে যে সত্য কি। তুমি আমাকে বাঁচিয়েছ, তুমি আমার পরিবার, কেউ এই সত্যকে বদলাতে পারে না। এই শব্দগুলি রাজুর গলা ভরে দিল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। তার হৃদয় হালকা হয়ে গেল। এদিকে বিক্রম সিংহ চাপ থেকে মুক্তি পেলেন না। কোম্পানিতে যদিও তিনি সভাপতির চেয়ার বজায় রাখলেন, কিন্তু বাইরের জনতা এখনও ব্র্যান্ডকে প্রভাবিত করছিল। অনেক অংশীদার স্পষ্টভাবে জিজ্ঞাসা করল, গ্রুপ কি স্থিতিশীল? তিনি জানতেন যে তাকে কাজ এবং বাড়িতে 2টি শিশুর জন্য শান্তি বজায় রাখার মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে। এক গভীর রাতে তিনি তার কার্যালয়ে একা বসেছিলেন। হলুদ আলো তার চিন্তামগ্ন মুখের উপর পড়ছিল। বাবা? প্রিয়া ধীরে ধীরে ভেতরে এলো এবং তার কাঁধে হাত রাখল। বাবা, আমি জানি যে আপনি চিন্তিত, কিন্তু আপনি আর একা নন। আমরা এটিকে একসাথে পার করব। বিক্রম সিং ঘুরলেন। তার চোখে জল ছিল। তিনি তার মেয়েকে দেখলেন, যে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। তারপর বাইরে বারান্দার দিকে তাকালেন, যেখানে রাজু অক্ষর লেখার অনুশীলন করছিল। তার হৃদয়ে একটি নতুন বিশ্বাস উপজে পড়ল। পরের দিন তিনি প্রিয়া এবং রাজু দুজনকেই কোম্পানি দ্বারা আয়োজিত একটি চ্যারিটি প্রোগ্রামে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রথমবারের মতো রাজু প্রকাশ্যে তাদের এবং প্রিয়ার সাথে মিডিয়ার সামনে দেখা দিল। প্রথমে অনেকে ফিসফিস করল এবং আঙুল তুলল, কিন্তু যখন প্রিয়া রাজুর হাত ধরে মঞ্চে পা রাখল, তখন তার কণ্ঠস্বর জোরালো ছিল। ইনি শুধু আমার ভাই নন, বরং সেই ব্যক্তি যিনি আমার জীবন বাঁচিয়েছেন। আমাদের পরিবারের আর কিছু বোঝানোর দরকার নেই। যে বিশ্বাস করে সে বুঝে যাবে। হলঘর তালির গড়গড়ানিতে প্রতিধ্বনিত হল। রাজু অবাক ছিল। তার মুখ লাল হয়ে গেল, কিন্তু তার হৃদয় আনন্দে ভরে গেল। ভিড় এখন তিরস্কারপূর্ণ দৃষ্টির নয়, বরং স্বীকৃতির ছিল। বিক্রম সিং পিছনে দাঁড়িয়ে 2টি শিশুকে দেখছিলেন। তার হৃদয় অদ্ভুতভাবে শান্ত ছিল। তিনি জানতেন যে এই পরিবার সত্যি পুনর্জীবিত হয়েছে। চ্যারিটি প্রোগ্রামের পরে প্রিয়ার হাত ধরে রাজুর ছবি সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেল।